আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নির্বাচনকালের বিশেষ আয়োজন ভোটের সমীকরণ। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, আপনারা জানেন যে সারাদিন সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ চলছে। মানে শেষ হয়েছে একটু আগে, 4টার দিকে শেষ হয়েছে। সারাদিন ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে। কিছু কিছু জায়গায় দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আহ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন সারা দেশ তাকিয়ে আছে এই ভোটের ফলাফল, চূড়ান্ত ফলাফলের জন্য। দর্শক, বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন আহ জবান সম্পাদক রেজাউল করিম রনি, একই সাথে বাংলা ভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মী এইচ এম প্রফুল্ল, ফেনী থেকে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম এবং আহ গাজীপুর থেকে আমাদের সহকর্মী মীর ফারুক। আপনাদেরও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। রনি ভাই, আপনার কাছেই যেতে চাচ্ছি সবার আগে। ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে 4টায়, তারপর থেকে ভোট গণনা চলছে। আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া, টেলিভিশনের সামনে লোকজনের মানে ব্যাপক উপস্থিতি, তাদের সবার আগ্রহের জায়গাটাতে কে কোন কেন্দ্রে এগিয়ে যাচ্ছে, কোন আসনে নাই। এই মুহূর্তে এই পর্যন্ত একটা আসনে আমরা শুধুমাত্র দেখলাম যে সাবেক অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহ 1 থেকে তাকে ঘোষণা করা হয়েছে বেসরকারিভাবে। সব মিলে এখন আপনার কাছে কি তথ্য আছে যে আসলে কি বলবেন, আসলে কেমন ভোট হলো আমাদের? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা দেখছেন সবাইকে আমার সালাম। ভোট যেই রকম আশঙ্কা শঙ্কা ছিল সেই তুলনায় অনেক ভালো ভোট হয়েছে, এটা বলতে হবে। এবং এর কৃতিত্ব প্রথমত বাংলাদেশের জনগণের, যারা দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিল এবং ভোটাধিকার অর্জনের জন্য তারা নিজেরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। শুধু তা না, যেমন ধরেন ঢাকা থেকে বিপুল মানুষ যে গ্রামে গেছে, এটা তাদের নিজের টাকা পয়সা খরচ করে যাইতে হয়েছে। এবং আপনার ভোট কেন্দ্রে যাওয়া, নানা রকম অপপ্রচার ছিল, আইন শৃঙ্খলার অবস্থার সন্তোষজনক উন্নতি ছিল না। সবকিছুকে ওভারকাম করে মানুষের ভোট কেন্দ্রে যাওয়াটা, এইটা গণতন্ত্রের বিজয়। মানুষ যে ভোটাধিকার এবং নিজের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, নিজের প্রতিনিধি নিজে নির্বাচিত করতে চায়, তার যে অভিপ্রায়, সেইটার একটা একটা এটা কি বলবো যে একটা মানে সেটার একটা অদম্য প্রকাশ এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখেছি। এটার প্রথম ক্রেডিট বাংলাদেশের জনগণকে দিতে হবে, সাধারণ নাগরিকদের দিতে হবে। দ্বিতীয় ক্রেডিট রাজনৈতিক দলগুলোর। তৃতীয় ক্রেডিট অবশ্যই বাংলাদেশ সরকার এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে সর্বাগ্রে থাকবে সেনাবাহিনী। বিশেষ করে ধরেন গতকাল রাত থেকে যেভাবে বিভিন্ন রাজনৈতিক নেতাদের টাকা পয়সা, তারপরে হইলো আপনার ওই যে সিল মারার চেষ্টা যারা করেছে, এগুলো যেভাবে একদমই অ্যাগ্রেসিভলি প্রতিরোধ করা হয়েছে। হ্যাঁ, পুলিশ, আনসার, বিজেপি এবং সেনাবাহিনীর কথা বললাম যেটা আগেই, তাদের যে খুবই তৎপর ভূমিকা এবং ব্যাপক অ্যাগ্রেসিভ ভূমিকা আমি বলবো, সেটা হলো যারা এই ধরনের প্লট চিন্তা করেছিল এবং যারা সকাল বিকাল সরকার গঠন করে ফেলতেছিল ফেসবুকে, এবং এখনো আপনি দেখবেন এখনো তো করতেছে, ফেসবুকে সরকার গঠন চলতেছে। হ্যাঁ, বিভিন্ন গ্রুপ করছে, তো করছে তাদের 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 আপনার কি বলবো যে তাদের এই প্রবণতাকে রিয়েল মাঠে মাঠে গড়াইতে যে দেয় নাই, তার কৃতিত্ব সম্মিলিতভাবে সবার। এটা কিন্তু একটা নির্বাচনের, আপনি জানেন যে নির্বাচনের প্রক্রিয়াগুলোর মধ্যে প্রথমত তফসিল ঘোষণা, তারপরে ভোটের তফসিল ঘোষণার মধ্যে ভোটের তারিখ আমরা জেনে যাই, তারপরে হলো ভোট গ্রহণ এবং সে ভোট প্রিজার্ভ, গণনা, ফলাফল ঘোষণা, তারপরে হলো সরকার গঠন, হ্যাঁ, ক্ষমতা হস্তান্তর। এই যে পুরা প্রক্রিয়াটা নির্বাচনের অংশ। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট স্টেপের মধ্যেই আসি বলতে হবে যে আমাদের নির্বাচন তফসিলের পরে নির্বাচনের ডেট হলো, ডেটের পরে ডেট অনুযায়ী নির্বাচন ঘোষণা হইলো, এবং কাঙ্ক্ষিত ভোটার নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা এটা একটা বড় কনসার্ন। ভোটারদের কোনো দলীয় পরিচয় নাই কিন্তু, হ্যাঁ, ভোটাররা ভোটার, কোনো দলের ভোটার না। তো ভোটার সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড নির্বাচনের জন্য, গ্লোবালি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য 60 থেকে 70% ভোটার অংশগ্রহণ লাগে, তাহলে ওই নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। সো এখনো পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে তাতে করে এটা অবশ্যই 60%-এর উপর ভোট কাস্টিং হয়েছে গড়ে। সো এবং পোস্টাল ব্যালট, এবং আপনি যদি ধরেন সরকারি কর্মকর্তাদের ভোটিং এগুলো হিসাব করেন, আমার ধারণা এটা 65-র দিকে হওয়ার কথা, 65%-এর দিকে হওয়ার কথা টোটাল, যদি সব প্রপার হিসাবটা করা যায়। তো এইটা এরকম একটা গুজব। তারপরে নির্বাচন করতে চাই নাই যারা বলছিল জানুয়ারিতে নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন, হ্যাঁ, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ভালো, না হলে সবচেয়ে ভালো,
এইরকম পার্টিও কিন্তু এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলে এরকম একটা অবস্থায় নির্বাচন, এই বিপুল পরিমাণ মানুষের ভোটটায় অংশগ্রহণ করা, ভোটার স্রোত আমি বলবো, হ্যাঁ, এইটা ডেফিনেটলি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য খুবই ভালো লক্ষণ। এবং যারা এখানে রাজনীতি করতে চায় যে রসগুলো, তারা আশা করি এরপরে আর ফেসবুকে সরকার গঠন করবে না সকাল বিকাল, রিয়েলি ভোটারদের কাছে যাবে এবং রিয়েলি রাজনীতি করার ক্ষেত্রে আগ্রহী হবে এবং আপনার ইয়ে হবে। আরেকটা হলো যে এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত, সেখানে বিএনপির কিন্তু শুরু থেকেই আমরা অ্যাগ্রেসিভলি সমালোচনা করতাম, যারা গুজব ছড়াইতো, চরিত্র হনন করতো এবং অনুভূতির রাজনীতি করতো। কেন করতাম তার প্রমাণ আশা করি এই নির্বাচনে তারা পাচ্ছেন, এবং আমরা আশা করি তারা সরি ফিল করবেন। ব্যক্তিগতভাবে আমাদের কাছে সরি বলার দরকার নেই, মানে নিজেরা ফিল করবেন যে আসলে আপনারা যেটা করেছেন, হ্যাঁ, যেরকম মিথ্যাচার, অন্যায়, অপবাদ রচনা করা, প্রতিপক্ষকে বিরোধিতার নামে বিষোদ্গার করা, এগুলো আলটিমেটলি ভোটের মাঠে কাজ করে না। ভোটের মাঠে কাজ করে রিয়েলি জনগণের বিশ্বাসযোগ্যতা অর্জন করা, আস্থা অর্জন করা। ভোট দেখেন, একটা মানুষ যখন ভোট দেয়, সে এটাকে আমরা উৎসব আনন্দ বলতে পারি, হ্যাঁ, উৎসব আনন্দ একটা পার্ট, কিন্তু তার ভেতরে যে জিনিসটা কাজ করে, তার কিন্তু একটা সাইকোলজিক্যাল পরিবর্তন হয়, সে নিজেকে ক্ষমতার অংশীদার মনে করে। ফলে আপনি যদি ধরেন জনগণের সাথে প্রতারণা করেন, আপনি যদি নিজেকে জনগণের চেয়ে বেশি স্মার্ট মনে করেন, জনগণ কিন্তু আপনার সাথে এঙ্গেজ, ফ্রেন্ডলি এঙ্গেজ হবে না। ফলে জনগণ, আপনি নিজেকে যদি সুপিরিয়র মনে করেন, নিজেকে যদি সবচেয়ে মেধাবী মনে করেন, তাহলে পলিটিক্যালি কিন্তু আপনি পিছাইয়া যাবেন। পিছানোর জন্য যে ফ্রেন্ডলি অ্যাপ্রোচটা, এটা অর্জন করতে হয়, এটা ফেসবুকে অর্জন হয় না। হ্যাঁ, ফেসবুকে ফ্রেন্ড হয় এক ধরনের, কিন্তু দেখা যাবে ওই বন্ধু আপনি ক্ষুধা লাগলে আপনার খাওয়াবেন না। হ্যাঁ, যে বন্ধু রিয়েল লাইফের বন্ধু, হ্যাঁ, সে আপনাকে বিপদে আপদেও যেমন আসবে, আপনার সুখে আসবে, দুঃখেও আসবে। সো পলিটিক্সের মধ্যে ফ্রেন্ডশিপ একটা গুরুত্বপূর্ণ ধারণা। তো আপনি রিয়েল লাইফে এই ফ্রেন্ডশিপটা তৈরি করতে পারছেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফলে এই নির্বাচন একটা ভালো লেসন রাজনৈতিক দলগুলোর জন্য। আর বিএনপি, এই দুইটা গ্রুপ, বিএনপি এবং আপনার 11 দলীয় জোট, বিএনপি বনাম 11 দলীয় জোট, এইভাবে বলা ভালো। সেক্ষেত্রে বিজয় নিয়ে বিএনপির খুব একটা আগ্রহ ছিল না। বিএনপির আগ্রহ হলো ব্যবধান কত বাড়ানো যায়, মানে প্রতিযোগিতার চেয়ে তার কত বেশি ব্যবধানে জেতা যায়। বিজয়ের ব্যাপারে বিএনপির আপনার ধরেন যে খুব বেশি মাথা ব্যথা ছিল না। এটা হয়তো প্রতিযোগিতার জন্য অনেক কথা বলা হচ্ছে, অনেক সোশ্যাল মিডিয়া হাইপ টাইপ, এগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা, এটা আমরা দেখেছি। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যথেষ্ট হয়েছে। এবং আওয়ামী লীগ ছাড়াই এখানে যে একটা রাইভেলিটি, জামাতকে আমি অভিনন্দন জানাই, তারা যেভাবে রেসটা ক্যারি করছে, হ্যাঁ, আমি সুযোগ হলে আমি পার্সোনালি গিয়ে অভিনন্দন জানাবো। যদিও তারা আমাকে বেশ ভালোই, আপনার কি বলবো, যে সোশ্যাল মিডিয়াতে গুড বুকে থাকলে তো, মানে না থাকলে সমস্যা নাই, কিন্তু তারা যে রেসটা আমার উপর চালাইছে, ও মাই গড। আপনিও তো রেসের সাথেই যাচ্ছেন, মানে নিজেকেও জাহির করতে পারলেন। সেইটা হলো যে ধরেন আমি অভিনন্দন জানাবো যে তারা এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে, এবং এটা হলো ডেফিনেটলি 18 বছর পরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে। এক্ষেত্রে আমি রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাংলাদেশের জনগণ। এখন কথা হলো বাকি স্টেপগুলো, সরকার গঠন করা, সেই সরকার গঠনটা, সরকারের কাজগুলোকে অ্যাকাউন্টেবল করা, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করা। হ্যাঁ, বিএনপি 300 আসনে জয়ী হলো, এই সরকারটা যেন বিএনপির সরকার না হয়, এই সরকারটা যেন হয় বাংলাদেশের সরকার, জনগণের সরকার। এইটা আমরা কিভাবে প্রোটেক্ট করবো, দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ। হ্যাঁ, বিএনপি নিয়ে আমার খুব একটা আগ্রহ নাই, ইলেকশন অফার আমার কাজ শেষ। এখন আমার আগ্রহ বাংলাদেশের জনগণের সাথে ক্ষমতার সম্পর্কটা কিভাবে মজবুত হয়, কিভাবে শক্ত হয়। মানে দল যার যার, রাষ্ট্র সবার, এই জায়গায় রাষ্ট্রের মালিকানা আমাদের, আমরা যারা ভোটার, ভোট দিয়ে নির্বাচিত করেছি, আমাদের কাছে অ্যাকাউন্টেবল করা এই সরকারকে, দ্যাট ইজ আওয়ার চ্যালেঞ্জ। এবং আমরা এইটা করার প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করলাম, আমার ধারণা, এই ভোট প্রয়োগের মধ্য দিয়ে। ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসবো। নাবিল ভাই, আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি সারাদিন সারা দেশের সংবাদগুলো নিয়েই খুব বেশি কনসার্ন ছিলেন। আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচন তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে, ভোট গ্রহণ চলছে, লোকজন রেজাল্টের অপেক্ষা একদম উন্মুখ হয়ে পড়ে আছে। সারা দিনের আসলে অপ্রীতিকর ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা গেল নির্বাচনগুলোতে আমরা দেখেছি, এই ধরনের কোনো কিছু আপনার চোখে পড়েছে কিনা, যে আসলে কেমন হয়েছে আপনার দৃষ্টিতে? গতকালও আপনার প্রোগ্রামে আমি বলেছিলাম, একটা উৎসব মুখর নির্বাচনের অপেক্ষায় ছিল সারা দেশবাসী। রনি ভাই যেভাবে বলছেন যে এই যে উৎসব মুখর একটা নির্বাচন বা ভোট দিয়ে আমরা যে পালন করলাম, এটার মূল কৃতিত্ব অবশ্যই জনগণের। মানুষ চেয়েছে যে 17 বছর পরে এই স্বৈরাচারের কবল মুক্ত হয়ে তারা একটা গণতন্ত্রের উৎসব করতে চেয়েছে, সেই সত্যিকারের সেই উৎসবটা হয়েছে। যদিও সেই পালাতক শক্তি এই ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল, ডাক দিয়েছিল, কিন্তু তাদের সেই ডাকে মানুষ সাড়া দেয় না, এটা প্রমাণিত হয়েছে। রনি ভাই যেমন প্রেডিক্ট করলো যে
মানে 65% পর্যন্ত ভোট পড়তে পারে, আমিও তাই ধারণা করছি 63, 64 বা 65 এরকম একটা পার্সেন্টেজ হয়তো পড়েছে ভোট। আমরা নির্বাচন কমিশন থেকে যে তথ্য পেয়েছি সব মিলিয়ে এটা হবে। তো এটা তো অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন যুগের সূচনা হতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে, এবং রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এই নির্বাচন আনবে, এটা আমি বিশ্বাস করি। কি কারণে বিশ্বাস করি? প্রথমত, আওয়ামী লীগের মতো একটা বৃহৎ শক্তির অবর্তমানেও যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব, মানুষ অনেকেই মনে করেছিল, বেশিরভাগ পলিটিক্যাল পার্টি বা দেশের মানুষও হতাশ ছিল যে আসলে এটা তো একতরফা একটা নির্বাচন হবে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু হয় নাই। এবং দুই পক্ষই, দুই জোট, বিএনপি জোট এবং জামাত জোট, জিনিসটাকে একটা উপভোগ্য নির্বাচনের মর্যাদায় নিয়ে গেছে, এবং সারা দেশবাসী এটা কিন্তু খুবই এনজয় করতেছে। আজকে ধারণা করছি আমি সারা দেশ জেগে থাকবে, গতকাল যেমন জেগেছিল তেমনি ভাবে আজকের রাতটাও বিনিদ্র কাটবে। মানে বাংলাদেশি যারা দেশে আছে বা বিদেশে আছে, যে কি রেজাল্ট হবে শেষ পর্যন্ত হয়তো বিএনপির বিজয় হবে, রনি ভাই যেভাবে বললো, আমি ওনার সাথে অনেকখানি একমত। কিন্তু মানে হয়তো জামাত কিন্তু কেন? ছেড়ে মানে- কথা বলেনি, আচ্ছা, জামাত ছেড়ে কথা বলেনি। আপনি ধরেন আসনের হিসাব কিন্তু এখানে বড় না, কথাটা হচ্ছে যে হয়তো জামাত দেখা যাবে হয়তো 50-60টা আসন পেতে পারে বা কম বেশি হতে পারে, কিন্তু তারা প্রতিটা প্রায় সকল আসনে তারা কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করতে পেরেছে। এইটা ইম্পর্টেন্ট। এমনকি অনেক অনেক এই যে হ্যাঁ। ধরেন ধরেন যত বড় নেতাই হোক, যত বড় প্রোফাইলের নেতাই হোক, মানে তাকে যে সর্বোচ্চ আপনি পর্যন্ত দলের উপর রাখছেন, ক্রেডিট দিবেন না আপনি? চ্যালেঞ্জ জানান না। ইভেন ধরেন ঢাকা 8, এই যে যেটা আলোচিত আসন, সেখানেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন নবীন ক্যান্ডিডেট, যে এনসিপির নেতা, তিনি কিন্তু মির্জা আব্বাসের মতো একটা জায়ান্ট ফিগারকে কিন্তু দৌড়ের উপরে রাখতে পেরেছে, ওনার কথা মতো বলছি। এবং ধরেন ঢাকা 17 নিয়েও সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক রকম হাইপ তোলা হচ্ছে, এটাতে অসুবিধা নাই, এটাই নির্বাচনের মজা। তো আমরা এনজয় করছি, দেশবাসী এনজয় করছে, এবং এখন আমরা অপেক্ষায় আছি একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই দেশে, যেখানে সরকার যেই গঠন করুন না কেন জনগণের কাছে সে দায়বদ্ধ থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে, এবং জনগণের জন্য কাজ করবে, জনগণকে সাথে নিয়ে এগোবে। আমরা সেরকম একটা সরকারের অপেক্ষায় আছি, না ভাই, দেশবাসী সেই অপেক্ষা আছে। নরমালি আমরা নির্বাচন মানে যেটা জানি যে নির্বাচন আসে অনেকগুলো রক্ত ঝরবে, অনেক লাশ পড়বে, তারপর অনেক ধরনের ভোটের ব্যালট ছিনতাই হবে। রাইট, এই ধরনের সারাদিন আপনি তো সংবাদ সারা দেশের সংবাদ নিয়ে আপনি ছিলেন, এই ধরনের কোনো চিত্র আপনার চোখের সামনে এসছে কিনা বা আপনি শুনেছেন কিনা যে নির্বাচন কেন্দ্রিক কোনো বড় ধরনের হট্টগোল হয়েছে বা অপ্রীতিকর ঘটনার সংবাদ শুনেছেন? শোনেন, আমার সাংবাদিকতার বয়স তো 25-26 বছর হয়ে গেল, বাংলাদেশের ইতিহাসে এমন শান্তিপূর্ণ নির্বাচন আমি আর একটাও দেখিনি। এটা আমার অনেস্ট না, ওপিনিয়ন। এটা একদমই সত্য কথা। এবং হ্যাঁ। যেই কয়েকটা ঘটনা ঘটছে এর মধ্যে হার্ট অ্যাটাক আছে, ঘটনা আছে। দুর্ঘটনা আছে, তারপরেও কিছু সহিংসতা হয়েছে, এটা না হইলেও ভালো হইতো। সহিংসতা না হওয়ার একটা বড় কারণ আমি আপনাকে বলি। বড় কারণ হইল যে ফোনটা, বড় কারণ হইল প্রতিদ্বন্দ্বীদেরকে আপনার দেখতে হবে, প্রতিদ্বন্দ্বী কারা। 15 বছর আন্দোলনের সঙ্গী, গণ অভ্যুত্থানের সঙ্গী সবাই কিন্তু তারা। তো ধরেন জামাতের আমিও তো প্রচন্ড সমালোচনা করছি এতদিন, বা করব আগামীতে, বা বিএনপিরও করব। তো গণতন্ত্রের স্বার্থে আমরা একটা গণতন্ত্রপন্থী রাজনীতি বিকাশের স্বার্থে আমরা কথা বলেছি, বাংলাদেশের স্বার্থে কথা বলেছি, বাংলাদেশ পন্থার দালালি করেছি, সেটা করব আমরা। তো এখন ধরেন বিএনপি জামাত যেখানে ধরেন 15 বছর ধরেন আন্দোলন করেছে, জেল খেটেছে একসাথে, দীর্ঘ কারা সঙ্গী প্রতিদ্বন্দ্বী একজন আরেকজন, তো মুখোমুখি হইলেও কি একজন আরেকজনে মারতে পারবে? সম্ভব এটা? সেটা সোশ্যাল মিডিয়ায় সম্ভব মারামারি করা, প্র্যাকটিক্যালি করা সম্ভব না। হ্যাঁ, কিন্তু সোশ্যাল মিডিয়াও এটা করা উচিত হয়নি। নাহলে আপনি যে জায়গায় বললেন যে ডেমোক্রেটিক বিউটিটা আরো স্ট্রেনথেন হইতো, আরো হেলদি হইতো, এইটুকু হইতো না, যেটুকু হয়েছে এইটুকু হইতো না। তবে এটা বাংলাদেশের ইতিহাসে ডেফিনেটলি এটাই তো ডেমোক্রেসির বিউটি। আপনি যদি ডেমোক্রেটিক হন, আমরা কি করব যে হ্যাঁ জনগণ আপনাকে মেনে নিবে, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি আমারও সরকার, আমি আপনার মতের বিরুদ্ধের, কিন্তু আপনি ধরেন 51% ভোট পেয়ে সরকার গঠন করছেন, আমারও সরকার আমি আপনাকে সমালোচনা করবো, এই করবো, আবার আমার যেটা দরকার দিতে আপনি বাধ্য। আপনি বাধ্য মানে কি? আমার অধিকার আরো আগে আপনার সমর্থক এসছে, কারণ আমি আপনার বিরোধী নাগরিক। হ্যাঁ, তো এইটা হলো ডেমোক্রেসির বিউটি। এই জায়গায় তো বাংলাদেশকে আমরা নিতে চাই, এই জায়গায় তো আমরা বাংলাদেশকে দেখতে চাই। সো এটা দেখার জন্য যে প্রক্রিয়া, যে ভোটাধিকার এবং সহনশীলতার জায়গা, সেটা, এবং আমি মনে করি এখন খুবই স্বচ্ছ প্রক্রিয়ায়
যেরকম জনজোয়ার, আমি বলবো যে ভোটারদের যে স্রোত, হ্যাঁ ভোটার যে স্রোত, মানে ভোটারদের স্রোত আর কি। হ্যাঁ ভোটারদের যে স্রোত এবং সেই অনুযায়ী রেজাল্ট, সেই অনুযায়ী স্বচ্ছতার সহিত সরকার গঠন এবং সরকার পরিচালনার মধ্যে একটা স্বচ্ছতা এবং ক্ষমতার সাথে জনগণের মালিকানার সম্পর্ক। ভোটাধিকার কেন গুরুত্বপূর্ণ ছিল? হাসিনাও তো নির্বাচন দিছে, তো হাসিনার নির্বাচন আর এই নির্বাচনের সাথে আকাশ পাতাল তফাৎ কি? এই নির্বাচনটা দিয়ে, এই ভোটটা দিয়ে, এই যে আমার কালি আছে হাতে, হ্যাঁ এই ভোটটা দিয়ে আমি এম্পাওয়ার ফিল করি। হাসিনার আমলে আমি নিজে ভোট দিতে গেছি, আমার এলাকার লোকজন আমার দেখা 2টা বিরিয়ানির প্যাকেট দিয়া, একটা কোকের বোতল দিয়া, সুন্দর করে সালাম দিয়ে রিক্সায় তুলে দিছে, ভাই জানকা কষ্ট করার দরকার নেই। হ্যাঁ আমাকে দিতে দেওয়া হয় নাই ভোট, একটা নির্বাচনও দিতে দেওয়া হয় নাই ভোট। আপনার মতো আমার একটা অভিজ্ঞতা আছে। আমি লাস্ট লাস্ট এর আগের নির্বাচনে, তা আমি নরমালি ভোটার না এখানকার, কিন্তু আমাকে আমার এক সিনিয়র বলছে যে কই যাস, ভোট দিতে যাস না, তোরটা আমি দিয়ে আসছি। তো এরকম একটা অবস্থা হলে আর আমার আর একটা মজার অভিজ্ঞতা আছে যে ঢাকা 15 আসনের আমি হলাম ভোটার। মণিপুর যে বালিকা উচ্চ বিদ্যালয়, ওইটা হলো আমার কেন্দ্র। 18 সালে আমি ওই কেন্দ্রে ভোট দিতে গেছি সাংবাদিক হিসেবে। আমার কিউসিটি, আমি জানি তো আমার ভোটের কোনো মূল্য নাই, কিন্তু আমি গিয়েছি। গিয়ে এখন আমি জানি যে আওয়ামী লীগের বিপক্ষে ভোট দিয়ে লাভ নাই, কিন্তু বিএনপিও কিছু ভোট পাবে। আমি দেখতে চাইছি যে আমি যে ভোটটা দেই সেটা কাউন্ট হয় কি হয় না, এই জন্য আমি ভোটটা দিয়েছিলাম কাস্তে মার্কায়। পরে আমি দেখলাম ওই কেন্দ্রে, ওই বুথে কাস্তে মার্কার কোনো ভোটই পড়ে নাই। আমি এটা খোঁজ নিলাম, এই হলো নির্বাচনের হাসিনা মার্কা নির্বাচনের অবস্থা এরকম ছিল। আজকেও আমি ওই কেন্দ্রে ভোট দিতে গেছি, আজকে দেখলাম কি মানুষ, সেই একটা ছেলে আমাকে বললো, আমার পিছনে দাঁড়াইছিল, সে বললো সে মানিকগঞ্জ থেকে রিক্সায় করে আসছে এখানে ভোট দিতে। সে আগে এইখানে ভোটার ছিল, এখন সে কর্মসূত্রে ওইখানে চলে গেছে, গাড়ি ঘোড়া বন্ধ, রিক্সা ভাড়া দিয়ে নিজের পকেটের খরচ করে, টাকা খরচ করে আসছে। এই যে আরেকটু বলি ওনাকে থামাই দিয়ে, তো সেটা হলো যে এই যে ঢাকা শহর ফাঁকা, এই যে বিপুল মানুষ, কর্মজীবী মানুষ গ্রামে গঞ্জে গেছে, গ্রামে গঞ্জে গেলে শুধু গাড়ি ভাড়াই তো খরচ না, আরো আনুষঙ্গিক খরচ আছে, অনেক খরচ থাকে। এটা একটা বাড়তি ঈদের খরচের মতো। সামনে রোজা, রোজার আগে আরেকটা ইচ্ছা পাই দিচ্ছেন, এর জন্য তো বোনাস দেওয়া হয় না। যারা চাকরি করে এই ভোট দিতে যাবে, এই জন্য কোনো অফিস থেকে বাড়তি টাকা দিচ্ছে না, তাহলে এটা নিজের থেকে তাকে এফোর্ড করে যেতে হয়েছে। ফলে বাংলাদেশের মানুষের এই যে ইন্টিগ্রিটি, এটা আপনি মর্যাদা দিবেন না। ফলে আমি মনে করি যে সরকারই আগামীতে নির্বাচিত হবে, যে সরকার হবে, কোন সরকার হবে সেটা তাকে বলেই দিচ্ছি, এই যে মানুষের ইন্টিগ্রিটি, এই যে মানুষ নিজ দায়িত্বে গিয়ে ভোট দিল এবং 18 বছর ভোট অধিকার হাসিনার অধীনে ভোট বর্জন করে আপনার পক্ষেই কিন্তু রায় দিচ্ছে। সে ভোটাধিকার প্রিজার্ভ করে রেখেছিল 18 বছরের জন্য। ফলে বাংলাদেশকে একটা নাগরিক অধিকার ভিত্তিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠন করা ছাড়া আপনার সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই, এটা আপনার করতেই হবে। রনি ভাই, আমরা একটু আমাদের সাথে সংযুক্ত আছেন বিভিন্ন জেলা থেকে। আমরা প্রথমে একটু যেতে চাই ফেনীতে। রফিকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আমরা একটু ওনাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে সারাদিন ফেনীর ভোটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো এবং সেখানে ভোট গণনা চলছে, সেখানকার কি অবস্থা। রফিক ভাই, আপনি আমাদেরকে একটু জানাবেন যে সারাদিন ভোট গ্রহণ চলেছে, ওখানে ভোট কতটা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে এবং এখন ভোট গণনা চলছে, সেখানকার কি পরিস্থিতি। এবি পার্টির চেয়ারম্যান মজিবুল হক মঞ্জু যেটি অভিযোগ করছে 2-3টি কেন্দ্রে তার কর্মীদের উপর হামলা হয়েছে এবং কয়েকটি জায়গায় হুমকি ধমকির ঘটনা ঘটছে। সর্বশেষ আমরা যেটি দেখছি, দিনের শেষে একটা ভালো নির্বাচন ফেনীতে অনুষ্ঠিত হয়েছে। ফেনীতে আগে এক সময় সন্ত্রাসের জনপদ ছিল এবং এখানকার একটা ভোটের স্টাইল, ফেনী স্টাইল নামে একটা স্টাইল ছিল, স্থানীয় নির্বাচন থেকে শুরু করে স্কুল কমিটি থেকে শুরু করে সব জায়গায় সেই এই উৎসবমুখর একটা পরিবেশ জামাত শূন্য স্বতন্ত্র শূন্য প্রফুল্ল ভাই, রফিকুল ইসলাম ভাই ছাড়া অন্য যারা আছেন তারা শুধু একটু কষ্ট করে মিউট করবেন। প্রফুল্ল জি বলতে যেটা হচ্ছে ফেনীর সামগ্রিকভাবে এই যাবৎকালে 17 বছরে এরকম উৎসবমুখর পরিবেশে ভোট যারা নতুন প্রজন্ম তারা কখনো দেখেনি। তারা ফেনী স্টাইল নামে একটি নির্বাচন দেখছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তারা সেখানে ভোট কেন্দ্রে যাওয়ার মানুষের প্রয়োজন ছিল না। এরকম একটা পরিস্থিতির ফেনীতে অবসান ঘটেছে এবং একটা নতুন সময়ের নতুন যুগের বা নতুন সময়ের যাত্রা শুরু করেছে। বিশেষ করে আমরা যদি দেখি যে ফেনীর 3টি সংসদীয় আসনের মধ্যে ফেনী 1, যেখানে রফিকুল আলম মজনু
যেটা বেগম খালেদা জিয়ার আসন, রফিকুল আলম মজনু যেখানে ধানের শীষ নিয়ে প্রতীক নিয়ে নির্বাচন করছেন, সেই আসনটাতে এস এম কামাল দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী, তিনি এই 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 এইখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু আমরা যেটা দেখি, আমাদের এই 3টি আসনের এখন পর্যন্ত যে ফলাফল আছে, তিনের 77টি কেন্দ্রের ফলাফল এসেছে। তার মধ্যে 60টি কেন্দ্রে জামাত প্রার্থীরা বিজয়ী হয়েছে, আর 70টি আসনে আব্দুল আওয়াল মিন্টু ধানের শীষের মানে প্রার্থী 70টা কেন্দ্রে এগিয়ে রয়েছে। 70টা কেন্দ্রে মোট আবার এই আসনে 237টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে এটা ছিল সর্বশেষ অবস্থা। আর আমাদের ফেনীর যে ভোটের কাস্টিং, যে ভোট গ্রহণের যে হার, এটা 50.16 ছিল। আরো বেশি হওয়ার আশা ছিল, কিন্তু যেটি বিভিন্ন ভোটাররা বলছে যে ভোট কেন্দ্রে হয়রানির কারণে তারা বিশেষ করে অনেকেই ভোট না দিয়ে বাড়িতে ফিরে গেছেন। এটা হয়রানি মানে কি ধরনের হয়রানি ছিল? এইটা ছিল ভোট গ্রহণের ধীরগতি ছিল। যারা ভোট কেন্দ্র প্রশাসন ছিল, তাদের মধ্যে অধিকাংশ একটি রাজনৈতিক দলের নেতা বা বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল, এবং সেই লোকগুলো এই প্রিসাইডিং সহকারী প্রিসাইডিং এর দায়িত্বে ছিল। বিএনপির দিক থেকে এরকম অভিযোগ করা হয়েছে যে এটা একটি চকের মধ্যে করা হয়েছিল, যে বিএনপি দুর্গের ভিতরে যেন এই ধরনের একটা পূর্ব পরিকল্পিত একটা পরিকল্পনার মধ্যে দিয়ে প্রিসাইডিং গুলোকে সাজানো হয়েছে। এবং এরকম সারা দিনে এরকম বিএনপির প্রার্থীরা 3টি আসনেই এরকম অভিযোগ করেছে, ভোটাররাও এরকম অভিযোগ করেছে যে আমরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু বুথ দেখা গেছে ফাঁকা, কিন্তু অনেক পরে পরে একজন একজন করে সেখানে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল। এটা ছিল। আরেকটা হচ্ছে ভোটের যে ব্যবধান, জামাতের সাথে বিএনপির এই দুর্গের ভোটের ব্যবধান ছিল অতীতে অনেক ব্যবধান, 5 ভাগের 1 ভাগ ভোট জামাত এই আসনগুলোতে পেত। কিন্তু এবার আমরা যেটা দেখছি, মানে প্রত্যেকটি আসনে জামাত বিএনপি প্রার্থী, একটি কেন্দ্রের কথাই বলি, একটি কেন্দ্রে বিএনপি প্রার্থী দেখা গেছে 1600 ভোট পেয়েছে, জামাত প্রার্থী 900 কত ভোট পেয়েছে। এইখানে যারা স্থানীয় ভোটার এবং সচেতন ভোটার, তাদের পর্যবেক্ষণ হচ্ছে যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে এসেছে, তারা না ভোট দিয়েছে একদিকে, আরেকদিকে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়েছে। তাদের এখানকার বিভিন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বলছে যে এই ফেনীর 3টি আসনে যে সকল বিশেষ করে আওয়ামী লীগের যে সমর্থক সাধারণ ভোটার ছিল, তাদের একটি বড় অংশ কেন্দ্রে এসেছে, এবং এটি দাঁড়িপাল্লার বা জামাত প্রার্থীদের দ্বারা প্রভাবিত হয়ে এসেছে। এরকম একটা বিষয় আছে। জামাতের যে ভোটের যে ব্যবধান, সেই ব্যবধানটা অতীতের রেকর্ড থেকে কিন্তু অনেক বেশি। আর বিশেষ করে আব্দুল মৃত্যুর যে আসনটি, সেখানে জামাতের বিএনপির হেভিওয়েট প্রার্থী একদিকে, আরেকদিকে বিএনপির একটা দুর্গ। সেখানে দেখা গেছে যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই, যা অনেকগুলো কেন্দ্রে বিএনপির সাথে জামাতের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যে 77টি কেন্দ্রের কথা বলছি, 60টি কেন্দ্রের যে 60টি কেন্দ্রে তারা জিতেছে, এগুলো বিএনপি অধিষ্ঠিত কেন্দ্র হিসাবে ইতিপূর্বে চিহ্নিত ছিল। তো এই ছিল ফেনী 1 আসনে। যেটা হচ্ছে ফেনী 1 আসনে ভোটাররা বেশিরভাগ ভোটারে হয়রানির শিকার হয়েছে কেন্দ্রে এসে, এবং বিএনপি এই কেন্দ্রে আমরা দিনভর যে কেন্দ্রে গিয়েছি এই হয়রানি গুলো আমরা দেখেছি। এবং অনেক সময় প্রিসাইডিং এর দরজা বন্ধ করে একটা শিশু পরিবার, ছাগলনাইয়া শিশু পরিবার নামে একটা কেন্দ্র ছিল, সেটাতে প্রায় প্রিসাইডিং অফিসে আধা ঘন্টা কেন্দ্র বন্ধ করে রেখেছিল। এবং বিএনপির দিক থেকে সেখানে অভিযোগ করা হয়েছিল যে এখানে ভোট কারচুপি পায়তারা হয়েছে, বা হিসাব নিকাশের একটা পায়তারা করা হয়েছিল। এরকম কিছু ঘটনা দিনভর থাকলেও পরিশেষে ফেনীর 3টি আসনে আমরা যেটুকু ফলাফল পেয়েছি, তার মধ্যে বিএনপির প্রার্থীর 3টি আসনে বিএনপির প্রার্থীরাই বিজয়ের পথে আসছে বলে অসমাপ্ত। আমি একটু যোগ করতে চাই যে আপনার সাথে একটু কথা বলবেন নাবিল ভাই। ভোট কেন্দ্রে হয়রানি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি আগেই বলছিলাম, ধন্যবাদ। আমি মণিপুরের যে কেন্দ্রে ভোট দিতে গেছিলাম, ওইখানেও একই অবস্থা আমি দেখলাম, যে আমি যেই বুথে ভোট দিলাম বা যেই কক্ষে ভোট দিলাম, সেখানে আমি প্রায় 42 মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়েছে আমাকে।
কিন্তু আমার ঠিক পাশের যে কক্ষ, সেই কক্ষে কোনো লোক ছিল না। একজন আসছে, দিচ্ছে, কিছুক্ষণ পর 2 মিনিট পর একজন আসছে, দিয়ে চলে যাচ্ছে। তো এরকম আমি 4-5টা রুমে দেখলাম, কক্ষে দেখলাম যে লম্বা লাইন, মেয়েদেরও ছিল ছেলেদেরও। আর বাকি কেন্দ্র, বাকি বুথগুলো ফাঁকা ছিল। তো এইটা ব্যবস্থাপনাগত ত্রুটি স্পষ্ট। এখন এটা উদ্দেশ্যমূলক কিনা এটা আমি আসলে অনুসন্ধান করিনি, এটা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো কারো গাফেলতির কারণে কিনা বা উদ্দেশ্যমূলক। আমরা একটু ওনাকে জিজ্ঞেস করতে চাই। যেটা আমাদের কাছে অভিযোগ করছে যে প্রশাসনের ভিতরে ঘাটতি মেরে থাকা কিছু লোক ছিল, তারা এই অপকৌশল গুলো ব্যবহার করেছে ভোটের ধীর গতি করা, এবং কেন্দ্র প্রশাসন বিশেষ করে রফিক ভাই, প্রশাসনের ভিতরে। জি ভাই। আহ, আপনারা যে অভিযোগগুলো করলেন এর আগে বিএনপি প্রার্থীরা এই অভিযোগগুলো আপনাদের কাছে করেছেন, তা সেক্ষেত্রে আপনারা সাংবাদিকরা যখন ওখানে কাজ করতে গিয়েছেন তখন আপনারাও কি এই চিত্র দেখেছেন সেখানে? আসনে একটি ব্যক্তি নারী ভোট হচ্ছে এই এই আমাদের, আমরা যখন জমিতে কেন্দ্রগুলোতে গিয়েছি আমরা এগুলো দেখেছি, এবং আমরা দেখেছি যে কেন্দ্রগুলোর ভিতরে ভূতে ভূতে কিন্তু ফাঁকা, লোকজন নাই। আমরা যখন গেছি, আমরা যখন অভিযোগ গুলো জানতে চাইছি, তখন ফ্লো বেড়েছে। আবার আমরা যখন চলে আসি, সেখান থেকে আমাদেরকে ভোটাররা বলে যে আগের পরিস্থিতি আবার তৈরি হয়েছে। আমরা অনেকগুলো কেন্দ্রের বিভিন্ন ভোটারদের এবং বিভিন্ন, আচ্ছা, এই ভোট দেওয়ার প্রসঙ্গে রনিবার একটু অভিজ্ঞতা আমরা রনিবের অভিজ্ঞতা শুনবো। তারপরে আপনার অবজারভেশন হচ্ছে এখানে আপনারা যখন এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলেছেন তখন পরিস্থিতি ঠিক হয়েছে, কিন্তু যখন আবার চলে এসছেন তখন আবার ঠিক আপনারা আপনাদের তাদের অভিযোগের অনুসারে যে সাজানো মানে অবস্থা, সেই অবস্থায় দেখতে পেরেছেন। ওকে, ধন্যবাদ। আপনার টাকা ছড়াছড়ি হয়েছে, পর্যাপ্ত টাকা ছড়াছড়ি হয়েছে। এই দিক থেকে বিএনপির যে প্রার্থীরা ছিলেন তারা কিন্তু কেন্দ্র খরচের দিক থেকে অনেক ধারণাট্য। আব্দুল্লাহ আলম কিন্তু এখানে ক্যান্ডিডেট ছিল, কিন্তু ওনার কেন্দ্রগুলোতে যে পরিমাণ টাকা কর্মীরা পাওয়ার কথা, সেই পরিমাণ কর্মীরা কিন্তু টাকা পায়নি। আমরা অনেক কর্মী আমাদের কাছে বলছে যে তারা যে বাজেট কেন্দ্র খরচ পেয়েছে, তারা উপরন্ত তাদের দ্বিগুণ টাকা তারা নিজেরা চাঁদা তুলে নানান ভাবে খরচ বহন করতে হয়েছে, এবং তারপরেও তারা ভোট কেন্দ্রে তাদের ভোটারদের আনার চেষ্টা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখেছি যে জামাত তার কর্মী সমর্থক এবং যাদেরকে তার ভোট নিশ্চিতের জন্য যা যা করার দরকার সবাইকে তুলে এনেছে। এখানে বিএনপি তার সাংগঠনিক ভাবে, বিশেষ করে ওয়ার্ড বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিনের ভঙ্গুর যে অবস্থা, সেই অবস্থা তারা কিন্তু তাদের ভোটার গুলোকে তারা অনেক জায়গায় অনেকগুলো কেন্দ্রে তাদের ভোটার গুলোকে তারা তুলে আনতে পারে। ধন্যবাদ রফিক ভাই, আপনি আমাদের সাথে থাকবেন, আমরা আবার আপনাকে যুক্ত করব। রনি ভাই, আপনি নিশ্চয়ই শুনলেন এখানে কয়েকটা পয়েন্ট উনি খুব গুরুত্বপূর্ণ আলাপ, এবং আমি আমার নিজের এই জায়গাটা কিন্তু ফেনী না, ঢাকাতেও এই চিত্র আছে। আপনি ইভেন খোদ তারেক রহমানের আসনে এই চিত্র আছে। তারেক রহমানের আসনে আপনার যে কেন্দ্রের যে ভোটারের সংখ্যা এবং ভোটার উপস্থিতির সংখ্যার মধ্যে হিউজ পার্থক্য। ওই এলাকার মানুষ এমনিতে একটু কম ভোট দেয়, হ্যাঁ, তারা হলিডে মোডে থাকে, আপনার তারপরেও এত বছর পরের ভোট, খুবই কম ভোটার উপস্থিত হচ্ছে। এবং বিএনপির অনেক অনেক অতি ভদ্রলোক, হ্যাঁ, বিএনপির অনেক সফিস্টিকেটেড লোকজনও কিন্তু বিএনপি করে, হ্যাঁ, অন্য দলও করে, কিন্তু আপনার বিএনপির মানে 6-7% ভোট, বিএনপির নেতাদের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, তারা ভোট দিতে যায় নাই নানা কারণে। 6-7%। প্রথম কথা হলো বিদ্রোহী প্রার্থী পছন্দ না, এরকম নানা ইস্যুজ আছে, হ্যাঁ, তার সারা দেশে। এবং আপনাদের এই এক এলাকা থাকতো আরেক এলাকায় চলে গেছে, এরকম বিএনপির ভোটের মানে একদম রিজার্ভ বিএনপির ভোট থেকেও 6-7% ভোট এখানে আসে নাই। আর একটা হলো কেন্দ্রের লাইন, আমিও দেখেছি, আমি যে কেন্দ্রে ভোট দিতে গিয়েছি আমিও লাইনের মধ্যে বসছিলাম, এবং এই লাইনটা আমাকে যদি লাইনে পুরো সময় দাঁড়াইতে, আমি অল্প একটু দাঁড়াইছিলাম। কোন কেন্দ্র ছিল সেটি? আমি মিরপুর, আমি ওইখানে হলো আপনার ঢাকা 16 আসন। আমি যখন গেছি তখন আবার আমিনুল ভাই কেন্দ্রে ভিজিট করতে আসছিল। তো আমি গিয়ে দেখি লম্বা লাইন, আমি গেছি 1টার দিকে, তো আমার আবার 1:30টার দিকে আরেকটা টেলিভিশনে যাওয়ার কথা, তো টেলিভিশনে গাড়ি দাঁড়ানো, তো আমি লাইনে দাঁড়াইছি, লাইনে 10-15 মিনিট দাঁড়ানোর পরে দেখি লাইন খুবই স্লো, এরকম পাশের বুথগুলো ফাঁকা, কিন্তু ডাকতেছে না, টানতেছে না। তখন আমি গিয়ে পুলিশের সাথে কথা বলি যে বুথ তো ফাঁকা, আমার সময়ের ক্রাইসিস আছে, আমি তো বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, হ্যাঁ, তো আমাকে একটু চেনা জানার থাকার কারণে
আমাকে তখন এলাও করছে, ঠিক আছে তাহলে আপনি ভোটটা দেন, দিয়ে চলে যান, যেহেতু সাংবাদিক মানুষ দেন। আমি ভোটটা দিয়ে দ্রুত আসতে পারছি, তাও আমার দেরি হয়েছে আসতে। সো বাকিরা, হ্যাঁ আমি বাকি জনগণকে বলছি, যেহেতু আমার এলাকা একদম আমার বাসার পাশের কেন্দ্রটা, সবাই আমার তখন তো আপনার পরিচিত। কাছে মনে হয়েছে যে এটা আসলে তখন ওখানে আমিনুল ভাই বারবার বলতেছিল যে আপনারা ভোটারদের লাইন দ্রুত টানেন, দ্রুত টানেন। আসলে ওইখানে আমিনুল ভাই, একটা আপনার আমিনুল ভাইয়ের ভিডিও তো দেখবেন যে বারবার তাগাদা দিচ্ছিল, এবং এরপরে আরো দুই একটা এই জায়গায় আমি খোঁজ নিলাম যে ভোটারদের দীর্ঘ লাইন বাইরে অপেক্ষা করতেছিল। বাইরে অপেক্ষা করার ফলে অনেকে চলে যায়, অনেকে কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে না, চলে যায়। হ্যাঁ, তো ধরেন এইটা একটা সমস্যা, এটা এটা আমি দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা ওইটা। আর একটা হলো যে ধরেন এখানে অন্য দলের জামাত ইসলাম কি টেকনিক ব্যবহার করছে আমি জানি না। টেকনিক ব্যবহার তারা যেটাই করুক, দেখেন জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, আপনার কোনো টেকনিকে যে কাজে আসে না সেটা কিন্তু প্রুফ হবে। ফলে এখান থেকে আপনার শিক্ষা নিতে হবে। আপনি যে এখানে জামাত ইসলাম কি করছে এটা আজকের নির্বাচন দেখে শুধু মানে বুঝতে হবে আমাদের, এমন কোনো কথা নেই। অনেকদিন ধরে এটা দীর্ঘ সময় ধরে তারা করে আসছে। এটা ধরেন গত 1.5 বছর ধরে তারা শুরু করছে, হ্যাঁ, এই প্রক্রিয়া। তো প্রথম কথা হলো তারা তো আসলে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি ছিল না মানসিকভাবে, এটা তো বোঝাই যায়। সো এইটা আমার মনে হয় যে একটা ব্যাপার, যে আপনার এটা আমি এই জন্যই বলবো এটা খুব বিগ লেসন আমাদের জন্য। এবং বিএনপি তারা যেটা মনে করছে, বিএনপি অনেকে অল্পতে অতি আত্মবিশ্বাসী হয়ে যায়। হ্যাঁ, এটা আত্মবিশ্বাসী হওয়ার কিছু নাই। আপনার হিউজ সমস্যা আছে আপনার দলের, আপনার প্রচুর, হ্যাঁ আপনার ঘাটতি আছে, আপনার দলের অনেক দুর্বলতা আছে, এগুলো আপনার কাটায় উঠতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি গণতান্ত্রিক দল, লম্বা সময় ধরে ভোটাধিকারের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, হ্যাঁ, কিন্তু তাই বলে আপনার সবকিছুই ভালো, সবকিছুই আমরা প্রশংসা করবো এটা মনে করার কোনো কারণ নাই। আপনার প্রচন্ড রকম ঘাটতির জায়গাগুলো আছে, সেগুলো আমরা এর আগেও বলছি, এখনো আমরা বলি, যেমন সাংগঠনিক দুর্বলতা যেটা এখানে উঠে আসলো। মানে প্রিজাইডিং অফিসাররা, হ্যাঁ অফিসারদের যে নিয়োগ হ্যাঁ, সেটা একচেটিয়া ভাবে তারা তাদের মতো করে করেছে। না কাদের কারা প্রিজাইডিং অফিসার যেখানে হুম। আমাদের ফেনী প্রতিনিধি হ্যাঁ। বলছিলেন যে একচেটিয়া ভাবে হুম। জামাতের মাহমুদ, পক্ষ থেকে সর্বশেষ একটা ভালো তথ্য এসেছে, আপনি হয়তো এটা পছন্দ করবেন, দর্শকরা পছন্দ করবে, যে শিশির মনির জামাতের আলোচিত প্রার্থী, তিনি পরাজয় মেনে নিয়েছেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাসির চৌধুরীকে তিনি অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এবং সর্বশেষ সবগুলো কেন্দ্রের 111টি কেন্দ্র, মানে সুনামগঞ্জ 2 আসনের কথা বলছি, কেন্দ্রের ফলাফলে 74,289 ভোট পেয়েছেন নাসির চৌধুরী। আর ওদিকে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির পেয়েছেন 42,467 ভোট, মানে প্রায় অর্ধেক। কিন্তু ভোটার সংখ্যা কত এই কেন্দ্রে সেটা জানা গেলে ভালো হইতো। এই ভোট তথ্যটা কাস্টিংটা কি পরিমাণ আমার হয়েছে, রাইট, এখনো জানা নাই, জানেন, right. বাট বিজয়ীকে উনি পরাজয় মেনে নিয়েছেন এবং বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন। আমরা জানি নাসির এটা- চৌধুরী অনেক বর্ষিয়ান এটা তো ভিন্ন রকমের একটা হ্যাঁ, কালচার। এর আগে আমি পরাজিত হলে বলতাম ভোট কারচুপি হয়েছে, জি। এবার তো মেনে নিয়ে অভিজ্ঞতা মানে এবং সাথে অভিনন্দন সাথে- জানানো, এটা একটা ভালো, ইতিবাচক পরিবর্তন। ডেফিনেটলি ইতিবাচক, এবং এটা আমাদের ন্যাশনাল লেভেলে থাকা উচিত। এবং আমি যেটা বললাম যে এবারে নির্বাচনে ভায়োলেন্স এবং এগুলো, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে বিষোদ্গার যদি না হতো তাহলে আরো বেটার কন্ডিশন, আমরা আরো বেটার এঙ্গেজমেন্টে যাইতে পারতাম। তো তারপরেও আমি বলবো যে ধরেন এই যে কুকৌশলগুলো করার চেষ্টা করা হয়, করার মধ্য দিয়ে কিন্তু জামাতের ভোট আরো বাড়া উচিত ছিল, আরো বাড়তে পারতো হয়তো, হ্যাঁ, কিন্তু কেন বাড়লো না এটা তাদেরও চিন্তা করা উচিত। এবং বিএনপিরও আরো কিছু পরিমাণ ভোটার, হ্যাঁ, অংশগ্রহণ করতে পারতো, আরো আপনার তাদের ভোট আরো বাড়া উচিত ছিল, ব্যবধান আরো আপনার করা উচিত ছিল, বাড়ানো উচিত ছিল। হ্যাঁ, বিএনপির জায়গা থেকে বিএনপির এটা চিন্তা করা দরকার। ফলে আমি মনে করি দুইটা দলেরই নতুন করে নিজেদের অ্যাসিস্ট করার একটা সুযোগ এই নির্বাচনের মধ্যে দিয়ে তৈরি হবে। আরেকটা বিষয় এখানে রফিকুল ভাই উল্লেখ করলেন ফেনীর ঘটনা দিয়ে, বলেন যে আওয়ামী লীগের লোকজন এখানে ভোট দিতে এসছেন, তারা একই সাথে না ভোট দিয়েছেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। এটা স্বাভাবিক, কারণ হলো আপনি চাইলের বস্তা পাঠানো শুরু করছেন তো এর পরের থেকেই, হ্যাঁ, এবং আওয়ামী রাজনীতি তারা তো শুরু করছে প্রথম দিন থেকেই। তো এবং আওয়ামী লীগের তার মানে কি আপনার এই যে জামাতের ভোট বাড়ছে, এটা প্রথম কথা হলো এটা জামাতের ভোট না, এটা জোটের ভোট, হ্যাঁ, এবং তারা আসন সমঝোতা নির্বাচন করছে। আর অন্যদিকে যদি বিএনপির জোটের কথা চিন্তা করেন, এই জোটে বিএনপি ছাড়া আর কারো এরকম ভোট নাই, মানে এটা তুলনা করার মতো নেই বা উল্লেখ করার মতো নাই, রাইট। তো সেক্ষেত্রে কিন্তু এখানে এখানে যেহেতু জামাত নিজেও একটা সবসময় একটা অন্যের সঙ্গী দল হিসাবে নির্বাচন করেছে সবসময়,
হ্যাঁ মানে জোট সঙ্গী হওয়া দল। জোট সঙ্গী হয়েছে। কিন্তু এইবার সে নিজে একটা জোট লিড দিয়েছে, হ্যাঁ এজন্য অভিনন্দন জানাইতে হবে তাকে, এই সাহস সে করেছে, যদিও সে জাতীয় সরকারে যেতে চেয়েছিল, 15টা আসন 3টা মন্ত্রণালয়, হ্যাঁ এটার কারণেই তো বিএনপি আজকে এত খারাপ। তো যাই হোক, তো আপনার তারপরও সে যে সাহস করেছে এই জন্য অভিনন্দন তাকে জানাইতেই হয়, জানাবো আমরা। তো এবং বাকি যে যারা ছিল এবং গণ অভ্যুত্থানের শক্তি এনসিপি, তার প্রতি তরুণ প্রজন্মের একটা বিপুল আকাঙ্ক্ষা ছিল, তো সেই ভোটগুলো কম হলেও একটা সমর্থন বা একটা সহমর্মিতা, হ্যাঁ এবং অন্যান্য যে দল প্রথম দিকে ধরেন ইসলামী আন্দোলন তো ছিলই, একদম লাস্ট মোমেন্টে না তারা বের হয়ে গেল। তো ফলে সব মিলাইয়া এবং তাদের যে 11 দলীয় জোট, 11 দলীয় জোটটা সেখানে কোনো দলই তেমন বড় না, আবার সব দলই গুরুত্বপূর্ণ এই জোটে। গুরুত্বপূর্ণ কিছু ইসলামপন্থী দল কিছু ইসলামপন্থী দল আছে, ফলে সব মিলে এটার একটা আলাদা, হ্যাঁ আলাদা ভোট ব্যাংক তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে। সেদিক থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে সেই, এবং আওয়ামী লীগের ভোট এখানে যুক্ত হওয়া তাদের, হ্যাঁ এই যে আওয়ামী লীগের প্রতি এত দরদি হয়ে যাওয়া হঠাৎ করে, হ্যাঁ এবং আপনার তারপরে আবার, হ্যাঁ আওয়ামী লীগের বিচারের ব্যাপারে সবচেয়ে বেশি, হ্যাঁ আপনার আওয়াজ তোলা কিন্তু কোনো মামলা না করা, আওয়াজ তুলবো সবচেয়ে বেশি কিন্তু অ্যাকশন, কাজের কাজটা করবো না। তো এবং আবার সেবা দিকে হাজির হওয়া আর ভোট দেওয়া, ফলে সব মিলে এইটাকে এখন ইলেকশনের পরে জামাত যদি এটাকে নিজের একক জনপ্রিয়তা হিসাবে দেখানোর চেষ্টা করে, সেটা কিন্তু আবার ওই ফেসবুক ফ্যানাটিসিজমের তার যে পরিণতির দিকে যাবে। এটা জামাতের একক জনপ্রিয়তা, আমাদের ভোট অবশ্যই বেড়েছে, কিন্তু এটা ওভার এস্টিমেট করা যাবে না, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। বিএনপিরও আপনার এই জায়গায় থাকার কথা ছিল না, আপনার যে রেজাল্ট, হ্যাঁ আপনার বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণ করতে পারেন নাই, আপনার অনেক ডেডিকেটেড ভোটার ভোট কেন্দ্রে আনতে পারেন নাই, এগুলো রিঅ্যাসেস করতে হবে, হ্যাঁ ওভার কনফিডেন্ট হওয়ার সুযোগ নেই। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে পটুয়াখালী তো নির্বাচিত হয়েছে ভিপি নূর, নির্বাচিত অভিনন্দন হয়েছে। বিপিন গণ অভ্যুত্থানের একজন নির্যাতিত ফেস এবং বিএনপি দলীয় ছিলেন, বিএনপি দলীয় না, বিএনপি জোটের মানে জোটের প্রার্থী, তিনি দুঃখিত, গণ বিএনপি অধিকারের সভাপতি, গণ অধিকারের সেই সভাপতি দলের এবং ট্রাক মার্কায় নির্বাচন করেছেন। আপনি হ্যাঁ, তো আমার পটুয়াখালীর এলাকা তো সেখানে পটুয়াখালীতে 4টা আসন আপনারা জানেন। পটুয়াখালী একে আলতাফ হোসেন চৌধুরী, উনি আগে থেকে স্পষ্ট ছিল যে উনি বিপুল ভোটে জয়লাভ করবেন, জনপ্রিয় নেতা। সেরকম হয়েছে। পটুয়াখালী 4 যেই এলাকার আমি সন্তান, সেখানে বিএম মোশাররফ হোসেন সাবেক ছাত্র নেতা, উনি প্রথম দিকে ওনার একটু দোদুল্যমানতা থাকলেও জামাতের জোট ভেঙে যাওয়ার পরে উনি যে জিতবেন সেটা স্পষ্ট ছিল। উনি এখন বেশ ভালো ব্যবধানে জয়লাভ করেছেন বলে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে। আর আপনি বললেন যে ভিপি নূর পটুয়াখালী জয়লাভ করেছেন, তা পটুয়াখালী 2 যেখানে জামাতের একজন ভালো প্রার্থী আছেন শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আলোচিত প্রার্থী, বিশেষ করে ইয়াং জামাত লিডারদের মধ্যে সে আলোচিত, সোশ্যাল মিডিয়াতেও খুব পরিচিত মুখ, ক্রেজ আর কি। ওইখানে ভালো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিএনপির প্রার্থী হচ্ছে প্রবীণ শহীদুল আলম তালুকদার। আমি আপনাকে আরেকটা আসনের কথা, ঢাকার একটা আসনের চিত্র আপনাকে একটু জানাতে চাই, সেটা হচ্ছে ঢাকা 11, যেখানে এনসিপি প্রধান নাহিদ ইসলাম জামাত জোটের প্রার্থী। এখানে এনসিপি থেকে দাবি করা হয়েছিল 162টা কেন্দ্রের মধ্যে 14টা কেন্দ্রের ফলাফলে তারা এম এ কাইয়ুম বিএনপি প্রার্থীর চেয়ে 2000 ভোটে আগায় আছে। কিন্তু সর্বশেষ এম এ কাইয়ুম সাহেব দাবি করেছেন যে 90টা কেন্দ্রের ফলাফলে তারা 1800-র মতো ভোটে এগিয়ে আছেন। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মানে যেটা আপনারা বারবার বলছিলেন যে ভোটের সৌন্দর্য হচ্ছে এটাই, গণতন্ত্রের সৌন্দর্য এটাই, যে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। আমি ভাই, আমরা আমাদের সাথে যুক্ত আছেন, এখানে অনেকেই যুক্ত আছেন, তার মধ্যে আমরা একটু যেতে চাই ফরিদপুরে। হারুন আনসারি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনি একটু আনমিউট করবেন। জি, আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছি ভাই। শুনতে পাচ্ছেন? আমরা দেখেছি যে ফরিদপুরের মানুষ খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন, সেটা আমরা দেখেছি এর আগের, মানে আগের যতক্ষণ সংযুক্ত ছিলাম এবং আমরা যখন খোঁজ নিয়েছিলাম। এখনকার আপনি একটু জানাবেন যে ফরিদপুর, গোপালগঞ্জ ওদিকে তো আরেকটা আসনের কথা আমি বলতে চাচ্ছি। মামুনুল হক মোহাম্মদপুর থেকে বিজয়ী হয়েছেন, এরকম একটা সূত্র দাবি করেছেন আর কি। মামুনুল হক এটা যদিও অনেকেই চাচ্ছিলেন যে মামুনুল হক বিজয়ী হোক, অথবা তার পক্ষে বলছিলেন যে হয়তোবা বিজয়ী হতে পারে। আনসারি ভাই, আপনি শুনছেন? জি ভাই, জি 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 শুনতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা যদি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে সেখানে নির্বাচনের পরিস্থিতি কেমন ছিল, এবং এখন ভোট গণনা চলছে, এই বৈতরণী হাওয়া, মানে বিজয়ের হাওয়াটা কোন দিকে যাচ্ছে বেসিক্যালি?
ধন্যবাদ ভাই। আমি ফরিদপুর জেলাটার খবরটাই ভালো করে জানি বলে ফরিদপুর জেলার খবরটাই আমি আগে আপনাকে বলি। ফরিদপুরে 4টা আসন, 4টা আসনের ভিতরে এখানে ফরিদপুরে 1 আসন, 2 আসন, 3 আসনের ভিতর 3টা আসনে বিএনপি প্রার্থী অনেক আনসারি ভাই, ব্যবধান আছে। আমরা 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 আপনাকে আরেকটু, আপনার ক্যামেরাটা আরেকটু যদি পিছাইতেন তাহলে আপনাকে ভালোভাবে দেখা যেত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ফরিদপুর জেলার 4টি আসনের ভিতরে 3টি আসনে বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছে, আর আরেকটি আসনে জামাতের প্রার্থী এগিয়ে রয়েছে। তো ফরিদপুর 1 আসনটা হচ্ছে হলো, আপনি তো জানেনই, এর আগে আমরা বলছি যে ফরিদপুর জেলাটা তো এই অঞ্চলটাই আসলে আওয়ামী লীগ অধ্যুষিত। এর ভিতরে 2টা আসনে বিএনপির দীর্ঘ বেশ কিছু আসন পেত কামাল ইবনে ইউসুফ ওবায়দুর রহমানের কারণে। তো ফরিদপুর 1 আসনটা কিন্তু বরাবর আওয়ামী লীগের দখলে ছিল। তো এই প্রথমবারের মতো মানে এমন একটা নির্বাচনে, মানে আজকে যে নির্বাচনটা হয়েছে একটা উৎসব মুখর, মানে একটা ঈদের মতো একটা আয়োজন। এবং আমরা মাঠ পর্যায়ে যেটা দেখছি যে মানে আসলে মানুষের ভিতরে সম্ভবত 17 বছর তারা ভোট দিতে পারে নাই বলে তাদের ভিতরে সম্ভবত একটা মানে অতৃপ্তি ছিল। মানে তারা আজকে তাদের সেই অতৃপ্তিটা মিটিয়েছে, মানে ভোট দিয়ে, যে না আমরা একটা মুক্ত স্বাধীনভাবে আজকে ভোট দিতে পারছি। গত রাতে বিভিন্ন গুজব ছড়িয়েছে, বিভিন্ন কথাবার্তা ছড়িয়েছে, কিছু কিছু ফেসবুকে আওয়ামী লীগের ইয়েরা ওরা প্রভাবনা চালাইছে, তার সাথে সাথে প্রতিপক্ষ ওটাকে তাল মিলানোর চেষ্টা করছে। কিন্তু আজকে সকাল থেকে ফরিদপুর জেলার পরিবেশটা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ ছিল। আমরা আশঙ্কা করছিলাম যে বিশেষ করে ফরিদপুর 4 আসনটা, যেটা সদরপুর, ভাঙ্গা এবং চরবতসন আসন নিয়ে সাবেক এমপি নিক্সন চৌধুরী ওইখানে নির্বাচনের ভিতরে সে সক্রিয় ছিলেন এবং তার গ্রুপ মিটিং করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মিটিং করছে, টাকা পয়সা বিনিয়োগ করছে নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার জন্য। তো আমরা আশা করছিলাম যে ওইখানে হয়তো বিচ্ছিন্ন তেমন কিছু ঘটনা ঘটতেও পারে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, মোবাইল টিম, ম্যাজিস্ট্রেট মোবাইল টিম, সেনাবাহিনীর তৎপরতা, মানে মাঠে তারা কিন্তু জামাতের পোলিং কর্মীদেরকে ধরতেও যেমন কার্পণ্য করেন নাই, বিএনপির কৃষক দলের এক সভাপতিকেও তারা ধরছেন। মানে কোনো দলের প্রতি কিন্তু তারা কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ সেই অবকাশটা আর রাখেন নাই কোনো সমালোচনার। তো ওভারঅল ফরিদপুরে আজকে নির্বাচনটা অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসব মুখর ভাবে সম্পন্ন হয়েছে। আমরা একটা আসনে 2টা আসনে 51 ভাগ করে নির্বাচন ভোট পড়েছে। ফরিদপুর 4 আসনের ভোটের একটু কম, 37 ভাগ ভোট পড়ছে এবং 1 আসনেও প্রায় শতকরা মানে 50 ভাগের মতো ভোট কাস্টিং হয়েছে। তো এখন ফলাফল যতটুকু আমরা পেয়েছি, প্রাপ্ত ফলাফল দেখছি যে তার মানে আমরা বলতে পারি যে প্রায় শতকরা 50 ভাগের মতো, এভারেজে 50 ভাগের মতো ভোটের কাস্টিং হয়েছে ফরিদপুর জেলায়। জি 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 এক আসনে 70, হ্যাঁ প্রায় 50 ভাগের মতো কাস্টিং হতে পারে, 48, 47, 48 বলতে পারি আমরা। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে ফরিদপুরের আসনগুলো ধরে ধরে সেখানে কয়েকটা আসনে জামাতের প্রার্থীরা এগিয়ে, আবার বলা হচ্ছে, আবার অন্য ইয়ে থেকে দেখানো হচ্ছিল যে বিএনপির প্রার্থীরা এগিয়ে। আসলে বাস্তবতায় আসলে আপনারা কি দেখছেন? জি জি বাস্তবতা যে কথাটা বললাম, ফরিদপুরের 4টা আসনের ভিতরে 1টা আসনে জামাত প্রার্থী এগিয়ে রয়েছেন এবং ধারণা এই প্রাপ্ত ফলাফলে 197টা কেন্দ্রের ভিতরে 95-96টা কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তাতে সবকটা আসনে জামাত ইসলামের, মানে বেশিরভাগ আসনে প্রাপ্ত ভোট সংখ্যায় জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রার্থী এগিয়ে রয়েছে। তো ওইখানে আগেও আমাদের প্রেডিকশন ছিল যে দাঁড়িপাল্লার জয় একটা সুযোগ রয়েছে। আর বাকি যে 3টা আসন, এই 3টা আসনে কিন্তু বিএনপি প্রার্থী ধানের শীষের প্রার্থীদের জয় হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখছি। তো এই হলো অবস্থা। আর আরেকটা বিষয় আপনি বিরত হইতো যে গোপালগঞ্জে আমরা যে আশঙ্কাটা করছিলাম যে একটা হয়তো কোনো অস্থিতিশীল পরিস্থিতি হতে পারে। গোপালগঞ্জ আজকে ভোটার সংখ্যা, আমরা গতকাল যে কথাটা বলছিলাম যে ভোটার সংখ্যা কম ছিল, কিন্তু আসলে বড় ধরনের কোনো মানে কিংবা বৃহত্তর ফরিদপুরে যে এখানে কিন্তু আমরা বড় ধরনের কোনো, যেমন যে কেন্দ্র জ্বালাও পোড়াও কিংবা সহিংসতা, হামলা, সংঘর্ষ, এমন কোনো ঘটনা কিন্তু আসলে ঘটে নাই। তো এটা আসলে বর্তমান সরকারের জন্য একটা মানে সফলতা আমরা বলতে পারি। তো এই হলো অবস্থা। তো নির্বাচন আনসারি ভাই, ফরিদপুর রিজনটাকে বলা সবসময় ধরে নেওয়া হয় যে সেটা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে, বিশেষ করে আওয়ামী লীগের মানে এটা দীর্ঘদিন ধরেই পরিচিত আর কি, ফরিদপুর, তারপর গোপালগঞ্জ থেকে আশপাশের এলাকাগুলো। তো সেখানে আলটিমেটলি গোপালগঞ্জ বা অন্যান্য জেলার কোনো খবর আপনার কাছে আছে কিনা, সেখানকার পরিস্থিতি কি? আমার কাছে যে গোপালগঞ্জের জেলাটুকু যতটুকু খবর আছে যে ওইখানে লড়াই হচ্ছে। যেমন গোপালগঞ্জ 1 আসনে বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম আছেন, স্বতন্ত্র প্রার্থী আছেন, গণ অধিকার পরিষদের আবির আছেন, স্বতন্ত্র প্রার্থী আছেন শিমুল। 4 চতুর্মুখী লড়াই হচ্ছে এবং সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে গোপালগঞ্জের মতো এলাকায় জামাতের প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা আসছে, মানে এইটা হচ্ছে যে হলো একটা আসলে এই যে পরিবর্তন বদলের যে নতুন বাংলাদেশের যে একটা সম্ভাবনা হাওয়া, মানে ওই একটা হাওয়া, মানে ওই একটা টার্ম যে ওইখানেও জামাতের প্রার্থীরা দাঁড়িপাল্লা মূল প্রতিদ্বন্দ্বিতায় তারা মানে অবতীর্ণ হয়েছে। হতে পারবে কি পারবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু তারা বহুত ফাইটে রয়েছে। এটাই একটা বড় বড় অ্যাচিভমেন্ট মানে মনে করা হইতেছে জামাতের ইসলামের। আসলে এই ফরিদপুরের 3টা আসনে যদিও তারা ফরিদপুর সদর আসনের কথাই বলি, ফরিদপুর সদর আসনে নায়েব ইউসুফ ধানের শীষের চৌধুরী নায়েব ইউসুফ এগিয়ে রয়েছেন, কিন্তু জামাত ইসলাম কিন্তু বিগত দিনে যে ভোট পেয়েছেন তাদের কিন্তু দ্বিগুণেরও বেশি, 3 গুণের মতো ভোট কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তারা পেয়েছেন, এবং সর্বপ্রাপ্ত ফলাফলে তাদের 4 গুণের বেশি ভোট তারা পাবে। মানে এত সংখ্যক ভোট কিন্তু জামাত ইসলাম এই ফরিদপুরের মতো এইসব আসনে কিন্তু জি কখনোই জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু নাবিল ভাই আপনার কাছে আচ্ছা আসতে চাই। কয়েকটা ফলাফল আপনাকে জানাতে চাই। তার মধ্যে হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে, চট্টগ্রাম জেলায় 16টা আসন আছে আপনি জানেন। এর মধ্যে 14টা আসনে স্পষ্টভাবে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছে, বেশিরভাগ আসনে এটা জয় নিশ্চিত করেছে। 2টা আসনে জামাত স্পষ্ট এগিয়ে আছে বলে তথ্য সূত্রে জানানো হচ্ছে। আর এইদিকে এনসিপির আক্তার হোসেন রংপুর 4 থেকে নির্বাচিত হয়েছেন বলে তারা আক্তার হোসেন দাবি করেছেন। কুষ্টিয়া 3 থেকে মাওলানা আমির হামজা বিজয়ী হয়েছেন বলে তিনি দাবি করেছেন। আর ঢাকা 15 যেখানে জামাতের আমির প্রার্থী ছিলেন, জামাত দাবি করছে 11,000 ভোটের ব্যবধানে তারা এগিয়ে আছে। 127টা কেন্দ্রের মধ্যে 66টা কেন্দ্রের ফলাফল এ পর্যন্ত জানা গেছে। এছাড়া মামুনুল হকের বিষয়টা আপনাকে আগেই বলেছি। সার্জিস আলম নাকি আবার পিছিয়ে পড়েছেন, ওইখানে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আর বগুড়ার কেন্দ্রের কথা আর কি বলবো, সেখানে তারেক রহমান যিনি যে নির্বাচন করছেন বগুড়া 6 আসন, হ্যাঁ ওখানে উনি স্পষ্ট ব্যবধানে বড় ল্যান্ডস্লাইড বিক্রির দিকে এগোচ্ছেন। 151টা কেন্দ্রের মধ্যে 27টা কেন্দ্রের ওখানে ফলাফল পাওয়া গেছে। প্রতিদ্বন্দ্বিতা নাই বললেই চলে। কিশোরগঞ্জ থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, এটা উনি দাবি করেছেন, আলোচিত মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এছাড়া জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ঢাকা 12 আসন আমাদের ঠিক কাছাকাছি, এই আসন হ্যাঁ জি, ওই আসনে তাদের প্রার্থী বিজয়ী হয়েছেন সাইফুল আলম খান মিলন, এটা জামাত দাবি করছে। আমাদের কাছে এটা হচ্ছে হাতিরঝিল, তেজগাঁ, শিল্পাঞ্চল, শেরেবাংলা নগরের এক অংশ নিয়ে। এইখানে একটা সমস্যা ছিল, বিএনপি কিন্তু ওখানে কোনো প্রার্থী ছিল না। এখানে সাইফুল হক, হ্যাঁ ওখানে 3 সাইফুলের লড়াই হচ্ছিল। জামাতের সাইফুল, বিএনপি সাইফুল আলম নীরব এবং বিএনপি জোটের প্রার্থী যিনি সাইফুল আলম কোদাল মার্কায় সাইফুল হক বিএনপি জোটের প্রার্থী ছিল, বিদ্রোহী প্রার্থী ছিল সাইফুল আলম নীরব। তাদের দুজনের ভোট কাটাকাটিতে সাইফুল আলম খান মিলন নাকি বিজয়ী হয়েছেন বলে এটা জামাত দাবি করছে, এটা আমাদের সূত্র না। এছাড়া ঢাকা 9-এ হাবিবুর রশিদ নির্বাচিত হয়েছিল বলে তিনি দাবি করেছেন। এটিএম আজহারুল ইসলাম জামাতের যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, ফাঁসি মৃত্যুদণ্ডের অপেক্ষায় ছিলেন, তিনি নির্বাচিত হয়েছেন বলে রংপুর থেকে জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাছাড়া আপনি কিছুদিন আগে বলছিলেন ভিপি নূর নির্বাচিত হয়েছেন, কিন্তু তার যিনি সেক্রেটারি ছিলেন পরে বিএনপিতে জয়েন করে রাশেদ, তিনি পরাজিত হয়েছেন বলে সূত্র দাবি করছে। মানে সেখানে তো বিএনপির বিদ্রোহী প্রার্থী, হ্যাঁ সেখানে জামাত নির্বাচিত হয়েছে, মানে 54টা কেন্দ্রের ফলাফলে জামাতের প্রার্থী এগিয়ে আছেন। আর চট্টগ্রাম 14-তে কর্নেল অলি আহমেদের ছেলেকে হারিয়ে, ওমর ফারুককে হারিয়ে ধানের শীষের জসিম নির্বাচিত হয়েছেন। আর খুলনায় 31টা কেন্দ্রের ফলাফলে 4000 ভোটে পিছিয়ে আছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ঢাকা 8 আসনে 17 আসনে ম্যাক্সিমাম ফলাফল। এই হচ্ছে আমার কাছে মোটামুটি তথ্য, অফিসিয়াল বিভিন্ন তথ্য অনুযায়ী জামাতের যে দাবি করছে যেসব জায়গা থেকে: শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী 2, নুরুল ইসলাম চাঁপাইগঞ্জ 3, আমির হামজা কুষ্টিয়া 3, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা 11, বেলায়েত হোসেন নোয়াখালী 5, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, হাসনাত আবদুল্লাহ যিনি আবুল হাসনাত তার নাম প্রকৃত নাম কুমিল্লা 4, গোলাম রব্বানী রংপুর 4, তারপরে নাজিবুর রহমান পাবনা 1, এটিএম আজহারুল ইসলাম রংপুর 2, শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট 2, আবুল কালাম আজাদ খুলনা 6, মোহাম্মদ আমিনুল ইসলাম মৌলভীবাজার 1, আবুল কালাম আজাদ নাটোর 1, সাইফুল আলম ঢাকা 12,
রাশেদুল ইসলাম রাশদ শেরপুর 1, এই 17টা আসন জামাত জিতেছে বলে তারা দাবি করছে। জি জি। ভাই আমরা রনি ভাই আপনার কাছে একটু হ্যাঁ। জানতে চাই যে আসলে আমরা শুরু থেকে দেখলাম যখন ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে, গণনা চলছে, এই সময় ফেসবুকে আহ, একটার পর একটা জামাত বিজয় অর্জন করেছে, মানে বিভিন্ন রকমের, ততক্ষণ অবশ্য গণনায় মাঝামাঝি পর্যায়েও যায়নি, তখন দেখলাম বিভিন্ন আসনের বিভিন্ন রেজাল্ট এসছে। এখন আবার আমরা উল্টো চিত্রগুলো দেখতে পাচ্ছি। আসলে আপনার কাছে আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, গত পরশুদিন বিদেশি সাংবাদিকদের সাথে মত বিনিময়ে একটা সভায় অংশগ্রহণ করছিলাম। তখন বিদেশি সাংবাদিক সাথে মানে নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল, যারা 3-4 দিন 5 দিন আগের থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তারা বলছিল, দেখেন এটা একটা অদ্ভুত একটা ব্যাপার যে একটা রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়াতে তারা যেভাবে সরকার গঠন করে এবং আপনার কি বলবো যে ক্ষমতার একেবারে চূড়ান্ত ভাগিদার হিসাবে হাজির হয়ে গিয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা মাঠের চিত্র যেটা দেখতে পাচ্ছি সেটা তো তার ধারে কাছেও নাই। ফলে এইভাবে যে তারা একটা ফলস ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছে, এইটার মধ্য দিয়ে তারা সিরিয়াস এবং সচেতন মানুষদের কাছে, দেশি বিদেশি মানুষদের কাছে তাদের রাজনীতির ব্যাপারে যে একটা ভুল বার্তা যাচ্ছে বা তাদেরকে যে মূল্যহীন, মানে হালকা ভাবে যে মানুষ নিবে, এই বিষয়ে কি তাদের কোনো টেনশন নাই? তারা কি এটা কি গুরুত্ব দিচ্ছে না? তারা কি এতে বুঝছে না যে তারা তারা এতে করে খুব খেলো এবং মানে কৌতুকের এক ধরনের, ধরেন যে তাদেরকে নিয়ে কৌতুক হাসি ঠাট্টার দিকে মানুষ বেশি আগ্রহী হবে, সিরিয়াসলি মানুষ নিবে না তাদেরকে, এই বিষয়ে কি তারা বুঝতে পারছে কি না? তো এটা স্বাভাবিকভাবে আমার কাছে ওরকম কোনো জবাব নাই, বিকজ আমি তো সেই রাজনৈতিক দলের লোকজনের সাথে খুব একটা, কিন্তু যেগুলো ছড়াচ্ছে আসলে এটার ভিত্তিটা কতটুকু, অথবা এটাই তাদের রাজনীতি। যার রাজনীতি মাঠে নাই, তার কি করতে হবে, কিন্তু সে নিজেকে সবকিছুর কেন্দ্রে মনে করে। এটা হলো আলট্রা ফ্যানাটিক এবং ফ্যাসিস্টিক প্রবণতা। আপনি যা না তার নিজেকে শো করবেন, তিলকে তাল, তালকে তিল বানাবেন। তো তারা তো মনে করেছিল যেহেতু প্রশাসনে তাদের একটা বড় প্রভাব রয়েছে, ছদ্মভাবে তারা প্রশাসনকে ব্যাপক নিয়ন্ত্রণ কায়েম করেছে, ফলে তারা যদি এই হাইপটা তৈরি করতে পারে যে চারদিকে তারা ছাড়া আর কিছু নাই, তাহলে হয়তো ভিতর থেকে আপনার একটা সহযোগিতার মধ্য দিয়ে তারা এই যে ক্ষমতা এখন যে এটা যেভাবে আছে এটা চিরদিন এইভাবে থাকবে। তারা এই স্বপ্ন তো তাদের ছিল, এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই এই ধরনের হাইপ তারা তুলেছিল। এটা কি ফলে মানুষকে বিভ্রান্ত করার জন্য? অবশ্যই বিভ্রান্ত করেছে। তারা বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে গুজব ছড়ায় নাই, তারা তারেক রহমানের দেশে আসা নিয়ে গুজব ছড়ায় নাই, কনফিডেন্টলি গুরুত্বপূর্ণ নেতারা, তাদের পদধারী নেতারা ছড়ায় নাই। তো এগুলো সবই তো মিথ্যা প্রমাণিত হয়েছে। এই ইলেকশনের মধ্য দিয়ে যা মিথ্যা প্রমাণিত হবে, তারা যদি জিতেও জয়লাভও করে যতগুলো আসনে, সচেতন মানুষের কাছে তাদের পলিটিক্যাল স্টেক কোথায় থাকবে? মানুষ কি তাদের সিরিয়াসলি আর নিবে? কোনো সিরিয়াস সচেতন রাজনীতি সচেতন মানুষের কাছে কি তারা গুরুত্ব পাবে? আমার ধারণা পাবে না, আমার ধারণা পাবে না। এবং আগামী দিনে ডে বাই ডে পলিটিক্স যতই ডেমোক্রেটিক হবে, যতই স্বচ্ছ হবে, ট্রান্সপারেন্ট হবে, ততই তাদের জন্য রাজনীতি করা ডিফিকাল্ট হয়ে উঠবে, যদি তারা এই খাসিলত, এই স্বভাব পরিবর্তন না করে। তারা রাজনীতি, এগুলো আওয়ামী লীগের স্বভাব, এখনো যে আওয়ামী লীগ রয়ে গেছে এবং আওয়ামী লীগের ভোট টোট মিলে তারা আজকে যে একটা হেলদি অবস্থায় আছে, মনে হচ্ছে আপাতত পলিটিক্সে কিন্তু তারা আগায়নি। তাদের কৌশল ট্যাকটিক্স তাদেরকে হয়তো একটা জায়গায় নিয়ে দিছে। তাদের পলিটিক্স নির্বাচনের সময় বারবারই বলছিল, মানে ভোট গ্রহণের আগে যখন প্রচারণা চলছিল ওই সময় বারবার বলছিল যে ছাত্র সংসদ গুলোর মতো একটা অবস্থা তারা দেখাতে চায়। এগুলো মিথ্যা কথা। এবং ছাত্র সংসদগুলো নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ ছিল, একটাও বিতর্ক মুক্ত ছিল না। গুপ্তভাবে তারা প্রশাসনগুলো দখল করেছিল, ইউনিভার্সিটিগুলো তারা কিভাবে দখল করেছে এটার প্রমাণ এখন নতুন করে দেওয়ার কিছু নাই। তাদের সৎ লোকের শাসনের প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগের মধ্য দিয়ে আমরা দেখেছি, নিজের কন্যা 11 নম্বর থেকে এসে নিয়োগ দেওয়া হয়েছে। এটাই হলো তাদের আপনার সৎ লোকের পরিচয়। টাকা ছিটানো থেকে শুরু করে যেখানে প্রভাব বিস্তার করা সম্ভব সর্বোচ্চ চেষ্টা করা। তো ফলে আপনার মানে তাদের বিষয়ে আসলে মানে দীর্ঘদিন ধরে বইলা আসতেছে, এখন আর নতুন করে বলার কিছু নেই। ফলে এখন আগামী দিনে ইনসাফের কথা মুখে তো বলা, শুনতে মুখে বলতে চামড়ার মুখ অনেক কিছুই বলতে পারেন আপনি। তো ফলে কাজে যেটা বলতে হবে আপনাকে, আগামী দিনের রাজনীতিটা ধরেন তাদের জন্য খুবই ডিফিকাল্ট, এটা তাদের বুঝতে হবে। তারা ইভেন বিরোধী দলে যাওয়ার জন্য তারা যোগ্য না। তারা যদি এই স্বভাব, আপনি বিরোধী দলে কি মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্তি করে জনপ্রিয়তা বাড়াবেন? তাতে কি বিরোধী দল হিসাবেও আপনি শক্তিশালী হবেন? হবেন না। আপনি জনগণের সাথে প্রতারণার সম্পর্ক আপনার গড়ে উঠতেছে। আপনি একটা মিথ্যাবাদী প্রতারক হিসাবে যদি পরিচিত হন, আপনি যতই ভদ্রলোক হন, যতই
হ্যাঁ, আপনি সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরে বেড়ান, আমার ধারণা মানুষ আপনাকে সম্মান করবে। এটা আপনি ব্যক্তিগত জীবনেও করবে না, সামাজিক জীবনেও করবে না, রাজনৈতিক জীবনেও করবে না। আপনি সবসময় স্বচ্ছতা, আপনি তো অসুবিধা কি, আপনি ভুল করলে সমস্যা কি? কিন্তু না, আপনি প্রথমে হ্যাক হবে, তারপরে তার জন্য 50টা মিথ্যা কথা বলতে হবে। হ্যাঁ, এক মিথ্যাকে ডাকতে গিয়ে আরো 10 হাজার মিথ্যা কথা বলতে হবে। আপনি দরকার কি? হাদির খালাতো হাদির বোন সাজায় বক্তি দিয়ে বসতে আনা দরকার কি আপনার? তারপরে সেটা খালাতো বোন, তারপরে তালাতো বোন, তারপরে দুঃসম্পর্কের বোন, এগুলি কি? তো আপনি প্রত্যেকটা পদে পদে, হ্যাঁ, এই যে আপনি এই হাইপ এবং এইভাবে যেভাবে ইয়ে করলেন, হ্যাঁ, আপনি যেভাবে নিজেকে যে জায়গায় নিয়ে গেলেন, আসন তো তা বলে না। আপনারা বলতেছে ভোট বেড়েছে, কিন্তু সেই ভোট বাড়ার অনুপাতটাও আপনার যে হাইপ তার চেয়ে 100 গুণ নিচে, 100 গুণ নিচে। আপনি তো কোনো মানুষ আপনার সমালোচনা করলে আপনি তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেন। আপনি নিজের এমন একটা জায়গায় নিয়ে গেছেন, রেজাল্ট তো তার প্রমাণ দিল না। বরং আমি এতদিন যা যা সমালোচনা করছি, যা যা বলছি, তার সমস্ত প্রমাণ আপনার নির্বাচনের আগ দিয়ে এই পর্যন্ত এখনো পর্যন্ত রক্ষা করে গেছে। একটা পয়েন্টে আমার ভুল প্রমাণ করতে পারেননি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এবং রেজাল্টও সেই অনুযায়ী হয়েছে। Okay. সুজন, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে জনগণের নেতা কেমন হয় সেটা একটা প্রমাণ। লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে আসনে 149টা কেন্দ্রের কোনো কেন্দ্রেই তিনি হারেননি, সব কেন্দ্রে তিনি বিজয়ী হয়েছেন। এটা একটা সেরকম Landslide victory. ল্যান্ডস্লাইড, মানে এটা এটা হলো বিএনপির রাজনীতি হওয়ার কথা ছিল। হ্যাঁ, তো এই জায়গায় আমাদের কথা বলতে হচ্ছে কি নিয়ে, এটা আনফরচুনেট ব্যাপার আর কি। না, এগুলো তো বলা চলে যে এটা অনেক দিন ধরে বিভিন্ন যারা গঠনমূলক আলোচনা করছেন তারা বারবার এই এই জিনিসগুলো ছেড়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা স্বাভাবিক রাজনীতির কথা বারবারই বলে আসছেন। এই কারণে নানাভাবে তারা আক্রান্ত হচ্ছিলেন বিভিন্নভাবে। সেটা- এবার নারীদেরকে আপনি ধরেন যে নারীদেরকে তারা যেভাবে সমালোচনা করে, হ্যাঁ, আপনি ধরেন, এবং সেটা হলো যে ধরেন এই কালচারটা আপনাকে চেঞ্জ করতে হবে আগামী দিনে বাংলাদেশ। হ্যাঁ, এগুলো পার্টিকুলারলি আওয়ামী লীগের স্বভাব। আওয়ামী লীগ এইভাবে তার প্রতিপক্ষের সাথে আচরণ করতো, তার প্রতিপক্ষকে তারা এইভাবে ট্রিট করতো। সেটা যদি আপনিও ট্রিট করেন, তো সেক্ষেত্রে রাজনীতি তো আগাবে না, তাই না? মানে আপনার রাজনৈতিক বিকাশ হবে না। রনি ভাই, আমরা একটু আমাদের সাথে যুক্ত আছেন গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুক ভাই। ফারুক ভাই, শুনতে পাচ্ছেন কিনা? জি, যুক্ত আছি আমি গাজীপুর, যুক্ত আছি। যুক্ত আছেন। আপনি একটু আমাদের জানাবেন যে এখন এখন ফলাফলের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে সারা দেশবাসী, ইভেন আপনার গাজীপুরবাসীও। ফলাফলের এখন পর্যন্ত কি কি হাওয়া দেখছেন, যে আসলে কোন দিকে? আপনি সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছেন, আহ হয়তো সংযোগটি আমরা হারিয়ে ফেলেছি, আপনার সংযোগটি হারিয়ে ফেলেছি। আমরা একটু যেতে চাই HM প্রফুল্ল আছেন আমাদের সাথে, খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন। জি, শুনতে পাচ্ছি। জি জি, আপনার ওখানকার কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন, যে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে বলে আমরা এর আগে সংবাদ দেখেছি, খাগড়াছড়ির কোথাও অপ্রীতিকর ঘটনা দেখিনি। তারপরে যদি আপনার কাছে আপনার নজরে এসে থাকে সেগুলো একটু জানাবেন। একই সাথে ফলাফলের কি অবস্থা, এখন অনেক কেন্দ্রের রেজাল্ট আপনাদের হাতে এসছে, সেটাও একটু জানাবেন। আমার এখানে ফলাফল আমি যেটা পেয়েছি অলরেডি বেসরকারিভাবে 90,000 ভোটের ব্যবধানে জয়ী হয়ে গেছে। 90,000 যদিও জেলা প্রশাসনের কার্যালয়ে আমি বসে আছি এখন। 90,000 ভোটের ব্যবধানে কে বিজয়ী হয়েছে? বিএনপি প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া প্রার্থী সম্ভবত। ওয়াদুদ মিয়া প্রায় 90,000 ভোটের ব্যবধানে বিজয়ী। আমাদের কোন জায়গায় এটা? এটা খাগড়াছড়ি। খাগড়াছড়ি। আর সরকারিভাবে আমরা পেয়েছি 27টি কেন্দ্র, সেখানে 21,106 হচ্ছে ওয়াদুদ ভুঁইয়া, আর প্রতিদিন ঘোরা পেয়েছে 7,180 ভোট বেসরকারিভাবে। তবে যেটা দেখলাম সকাল থেকে, আমি ঠিক ফেনী রফিকের সাথে মেলাবো, আমি তো আজকে সারাদিন আমি ছিলাম পুরো মাটিরাঙ্গা উপজেলায়, যেহেতু ওখানে জামাতের প্রার্থীর বাড়ি ছিল, এই কারণে আমি মাটিরাঙ্গায় ছিলাম সকাল থেকে। সেখানে গেলাম, দীর্ঘ লাইন, ভোটাররা 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভোট যাচ্ছে না। আরেকটা কেন্দ্রে গিয়ে দেখলাম আমি ব্ল্যাক পেপার নাই, পুলিং এজেন্টরা বসে বসে আড্ডা মারছে, কিন্তু বাইরে দীর্ঘ লাইন। তখন আমি ভিতরে ঢুকে প্রিসাইডিং অফিসার যিনি আছেন তাকে বললাম যে ঘটনা কি, আপনি যে একটা বুথে দীর্ঘ নারীতে 50-60 জন, ওই কেন্দ্রটা ছিল আপনার পাহাড়ি তীব্র সম্প্রদায়। তাকে প্রশ্ন করলাম যে আপনি যে দীর্ঘ লাইন পরে আছে আর আপনার পুলিং অফিসাররা করে বসে আড্ডা মারছে, কোনো ব্ল্যাক পেপার না, আপনি দিচ্ছেন না কেন? আমি দিচ্ছি। আমি কখন দিবেন আপনি? তখন ওই নারীদের আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন্দ্রে আছেন কয়টায়? বলছে আমরা তো সকাল 8টায় আসছি, এখন বাজে 12:30। সবাই মানে প্রচন্ড যারা রোদ ছিল, যারা ভোট অনেক দিতে এসেছে তারা সকাল 8টায় এসেছে, কিন্তু 12:30 পর্যন্ত লাইন অপেক্ষা করছে। লাইনে অপেক্ষা করছে, শিশু আছে, অসুস্থ রোগী আছে।
তখন আমি খুবই তার সাথে খুবই মানে খারাপ ব্যবহার করেছি যে আপনি কি জামাত করেন নাকি, করো নাকি। কেউ জিতেছে এক পর্যায়ে সে বললো ভাই আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এরপর আমাকে আবার ওখানকার ইউনো ফোন করে বললো যে ওখানে সিসি ক্যামেরা আছে, আপনি তো খুব রোড ব্যবহার করেছেন আমার প্রিজাইডিং অফিসারের সাথে। আমি বললাম, আপনার প্রিজাইডিং অফিসার যে মানুষের কষ্ট দিচ্ছে দীর্ঘ লাইনে দেখে, এর কারণটা কি। ঠিকভাবে মাঠে প্রায় প্রত্যেক জায়গায় গেলাম আমি, একই অবস্থা। আবার আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই যে ত্রিপুরা সম্প্রদায়ের এই কেন্দ্রে প্রায় 3 গুণ ভোটের ব্যবধানে বাঙালি প্রার্থী ওয়াদুদ মিয়া বিজয় হয়েছে, প্রায় 1200 ভোট পেয়েছে। আর ওখানে পাহাড়ি 2 স্বতন্ত্র প্রার্থী তারা পেয়েছে 300 করে ভোট। একইভাবে মাঠে আমি গেলাম একটা মারবা কেন্দ্র, সেখানেও দেখলাম যে ওখানে কোনো বাঙালি নেই, সেখানে ওয়াদুদ মিয়া প্রায় 3 গুণ ভোটে জয়ী হয়েছে ওই কেন্দ্রে। আর যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম যে এখন এখানে মূলত এখন প্রতিদ্বন্দ্বিতা বা চতুর্থ স্থান নির্ধারণ হতে জন্য প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখানে দাঁড়িপাল্লা এবং ইয়ার মধ্যে, আর বহিষ্কৃত যে বিএনপি নেতা সমীরণ দাওয়ানের মধ্যে। মানে এখানে তার প্রতিদ্বন্দ্বিত প্রার্থী কে আছেন? এখানে কি জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নাকি না বিএনপির বহিষ্কৃত প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে? না, এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ধর্মজ্যোতি চাকমা, যিনি স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, যাকে ইউপিডিএফ সমর্থন দিয়েছে। ইউপিডিএফ। আর আরেক ঘটনা হচ্ছে এখানে বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে সকাল থেকে অনেক বিএনপি এজেন্টকে অপহরণ করা হয়েছে, ঢুকতে দেওয়া হয় নাই। অনেকে কেন্দ্রে আসার কথা, অনেক কেন্দ্রগুলোতে আমরা বিকেল পর্যন্ত শুনেছি তারা নিখোঁজ আছে ওই কেন্দ্রে। দুর্গম এলাকাগুলোতে কিন্তু সশস্ত্র গ্রুপগুলো এই ধরনের অনেকগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। কিন্তু আবার দেখা গেছে বিশেষ করে ত্রিপুরা এবং মারমা সম্প্রদায়ের যে কেন্দ্রগুলোতে, সেখানে আমরা সবসময় পাহাড়ে ভোটের সময় অনেক সংঘর্ষ, অনেক গ্যাঞ্জামের চিত্র দেখি। এবার এই ধরনের কোনো চিত্র নাই বলছেন? না, এবার কোনো চিত্র নাই, কিন্তু অভিযোগের পাহাড় ছিল। অভিযোগের পাহাড় মানে জামাত আজকে সারাদিন সম্ভবত রিটার্নিং অফিসারের কাছে 10টা অভিযোগ দিয়েছে যে সব ভোট কেন্দ্র দখল করে নিয়ে গেছে, জাল ভোট চলছে, এ ধরনের অভিযোগ দিচ্ছে। আর্মি যাচ্ছে সেখানে, বিজিবি যাচ্ছে, পুলিশ যাচ্ছে, ম্যাজিস্ট্রেট যাচ্ছে, মানে সারাদিনে তার ব্যতিব্যস্ত রেখেছে প্রশাসনকে শুধু অভিযোগ দিয়ে। কিন্তু ফলাফলটা হলো উল্টো। কারণ দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারার যে বঞ্চনার একটা বিষয়টা ছিল, যে আমরা আজকে অনেকের ভোটারের চোখে মুখে আমরা দেখেছি ভাই বহুদিন ভোট দিতে পারিনি, আজকে ভোট তো দিয়ে যাব। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনি অনেকে দীর্ঘ 4 ঘন্টা 5 ঘন্টা তারা ভোট না দিয়ে ফিরে গেছে, এমনও ঘটনা ঘটেছে। ওকে, ধন্যবাদ প্রফুল্ল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও যুক্ত হলে আপনাকে অবশ্যই আমরা সংযুক্ত করব। মীর ফারুক ভাই আপনি আছেন, আপনি শুনতে পাচ্ছেন? ফারুক ভাই আপনি, আপনার সংযোগটি বোধহয় আবার আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আমরা একটু রনি ভাই আপনার কাছে যাচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় একই পরিস্থিতি দেখছি, যে সেখানকার ধীর গতির পরিস্থিতি, যে কথাটা বলছেন। আবার একই সাথে আওয়ামী লীগের সাথে যেই যেমন ওখানকার স্থানীয় যে রাজনৈতিক শক্তি যারা ছিল, তারা যারা আওয়ামী লীগের অ্যালায়েন্স ছিল, তারাও বলা চলে যে জামাতকে ভোট দিয়েছে। আবার কিছু জায়গায় বলছেন যে বিএনপি স্বতন্ত্র প্রার্থী, এর কারণে বিএনপির ভোট কমেছে। তো সব মিলে আপনার কাছে আসলে এখন এসে এইটার প্রভাব, এখনো তো সব রেজাল্ট আসেনি, রেজাল্ট কি এখন যেভাবে মনে হচ্ছে যে কিছুটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন নাকি না এটা আরো ইয়ে হয়ে যাবে? না, রেজাল্ট অলরেডি অনুমিত, এটা ধরেন মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যথেষ্ট হয়েছে এবং এটা অলরেডি অনুমিত রেজাল্ট। এবং কিন্তু বিএনপির রিয়েলাইজ করা উচিত যে সে যে তার মানে যে ধরনের বিজয় তার কাঙ্ক্ষিত ছিল, বা ধরেন অনায়াস বিজয় যেটা সে পাইতো, সেটাকে এই রকম কষ্টকর ভাবে এই বিজয়টা তার হওয়ার কথা না। ফলে তার রাজনীতির প্রতি জন আস্থার ঘাটতি আছে, এটা তাকে রিভিল করতে হবে, হ্যাঁ, রিয়েলাইজ করতে হবে, রিক্যাপচার করতে হবে, হ্যাঁ, রিনিউ করতে হবে। এটা আসলে কেন হঠাৎ করে এই মানে যেখানে সবাই বলছিল যে এখানে 200 বা এক সময় মনে হচ্ছিল যে 250-র অধিক হতে পারে, অথবা এসব কোনো কাউন্টেবলই হবে না, বিশেষটা এরকম ছিল, কিন্তু হঠাৎ করে এই চাপে পড়তে হলো কেন? এই চাপে পড়তে হইলো কেন, এটার একটা কারণ হইলো ধরেন যে প্রোপাগান্ডা। এখানে ভোট তো ধরেন আওয়ামী লীগের বাইরে, জামাত ডিপেন্ড করেছে বেসিক্যালি আওয়ামী লীগের ভোটের উপরে। জামাতের মতো অর্গানাইজেশনে কিন্তু ভোট বাড়ে না,
এটা ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, এই মতাদর্শের অনুসারী ছাড়া বাইরের থেকে আইসা কেউ খুব আকৃষ্ট হয়ে ভোট দিয়ে দিবে এটার সম্ভাবনা কম। হ্যাঁ, এই জন্যই তারা হাইপ তোলে, এই জন্যই মিথ্যা কথা বলে লোকজনকে প্রমাণ করে যে আমরাই সবচেয়ে ভালো, অন্যরা খারাপ। হ্যাঁ, ভালো খারাপের সিদ্ধান্তটা মানুষ নেয় দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে। আপনার সাথে ধরেন আমার পরিচয় হলে আপনাকে দেখেই আমি ভালো বলবো না, বা আমাকে দেখেই আপনি সার্টিফিকেট দিয়ে দিবেন না, বা 2 দিনও দিবেন না, 10 দিনও দেবেন না। হ্যাঁ, আমাকে জানা শোনা একসাথে উঠা বসার পরে দিবেন। পলিটিক্সেও সম্পর্কটা এরকম। কিন্তু জামাত মনে করতেছে যে না, হ্যাঁ, গণঅভ্যুত্থান হয়েছে, হওয়ার মধ্যে দিয়ে সে সবকিছু করে ফেলছে, আর সবাই ভাইসে আসছে বানের জলে। হ্যাঁ, সেই একমাত্র সাধু, এবং সেই একমাত্র, তো তার নামে কোনো গণঅভ্যুত্থানের সাথে তার কোনো সম্পর্ক নেই, তার নামে কোনো গণঅভ্যুত্থান হয়নি। তার যে সমস্ত লোক আজকে চিৎকার মারে গণঅভ্যুত্থান জুলাই বিল্লা, 5 তারিখের আগে কয়টা লোকের আপনারা চিনতেন? বেশিরভাগ লোকের আমরা চিনতাম না। হ্যাঁ, তাদের এই যে সমস্ত বিদেশি প্রতিভাবান লোকজন আসে, হ্যাঁ, যে হাওয়াই ইউনিভার্সিটি থেকে হাওয়াই লোকজন আসে, কারা কই ছিল এগুলি, কোথায় ছিল এরা? আবার আইসা আমাদের বলে যে 15 বছর আপনাদের, হ্যাঁ, আমরা যে সমস্ত অ্যাক্টিভিটি করছি এগুলো পড়লে এখন ডরাই যাবে তারা। ওই লেখাগুলো যদি আমরা যেভাবে প্রতিবাদ করেছি, যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখা দাঁড়াইছি, এগুলো ওই তখন যারা, হ্যাঁ, আরামায়েশ ওদের বগলের নিচে ছিল, এখন যদি এগুলি পড়ে ওরা ডরাই যাবে। মানে ওটা ওরা কল্পনাও করতে পারবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন তো যে ফলে এইটা মানে তাদের রাজনৈতিক, তারা যেহেতু চাতুরতাপূর্ণ কৌশল নির্ভর দল, ডাকসু ইলেকশনের ওভার হাইপ এই নির্বাচনের মধ্য দিয়ে ভুল প্রমাণিত হয়েছে, এবং তাদের সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা স্ক্যাম, হ্যাঁ, সবকিছু, এই নির্বাচনটা প্রপাগান্ডা এবং মিথ্যার পরাজয় নির্বাচন হিসাবে আখ্যায়িত হবে। এবং এই নির্বাচনের ক্রেডিট আমি বাংলাদেশের মুক্তির সংগ্রামের যে শহীদ বীর সেনানী সৈনিক জনগণ, হ্যাঁ, তাদেরকে দিতেছি। রনি ভাই, নিশ্চয়ই ফলাফল হতে হতে নির্বাচনের যে স্টেজ গুলো ছিল, ভোট গ্রহণ, তারপর ফলাফল ঘোষণা, তারপর সরকার গঠন, তা এই স্টেজ গুলো এখন পর্যন্ত তো ভালোই ছিল, ভালো চলছে। এরপরে আসলে আমাদের কোনো জটিলতা তৈরি হতে পারে কিনা? জটিলতার তো চেষ্টা আছে, গভর্নমেন্টের ভিতর থেকে তো নির্বাচন না দেওয়ারই চেষ্টা ছিল, সেটাই যেহেতু পার হয়ে গেছে, সিঁড়িতে যখন উঠে গেছেন, আপনার ইচ্ছা না হলে আপনার ধাক্কায় বাকি নিতে হবে। হ্যাঁ, সো বাকি প্রক্রিয়াগুলো জাস্ট রুটিন ওয়ার্ক, এটা করতে হবে, এবং স্মুথ ট্রানজিশন হবে, মানে পাওয়ার ট্রান্সফার হবে, এবং নতুন গভর্নমেন্ট দায়িত্ব নেবে খুব দ্রুতই। তার মধ্যে তারা নতুন চ্যালেঞ্জ এবং জনগণের ইমিডিয়েট যে ক্রাইসিসগুলো সেগুলো সলভ করে তারা আগে সর্ট আউট করবে যে কোনটা দ্রুত করতে হবে, কোনটা একটু একটু পরে করলেও হবে। হ্যাঁ, এইভাবে প্রায়োরিটি যেটাকে বলি আমরা, হ্যাঁ, এজেন্ডা সেট করে কাজ করতে হবে। যেমন এই মুহূর্তে আপনার বাথরুমে যাওয়া দরকার, হ্যাঁ, আপনি বিরিয়ানির প্যাকেট আগে দিলে তো হবে না, আগে বাথরুম দরকার, তাই না? সো এরকম আর কি, মানে গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরে তাকে সর্ট আউট করতে হবে যে এই মুহূর্তে ইমিডিয়েট কি দরকার, কোনটা 2 মাস আগে করবে, কোনটা পরে করবে, খুব স্মার্টলি এভাবে ডিল করতে হবে। জনগণকে খুব বেটার ফিলিং এর মধ্যে নিয়ে যেতে হবে, খুব জনগণকে সেবা দেওয়ার জন্য অ্যাগ্রেসিভলি কাজ করতে হবে গভর্নমেন্টকে। ধন্যবাদ রনি ভাই। আমরা একটু নাবিল ভাই আপনার কাছে আসতে যাচ্ছি, যে একই প্রশ্ন আপনার কাছেও করছি, যে কারণ এতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ একটা পরিস্থিতি বজায় ছিল, ফলাফল ঘোষণার পরে অশান্ত হওয়ার কোন সম্ভাবনা দেখছেন কিনা, আশঙ্কা করছেন কিনা? না, অশান্ত হওয়ার কোনো আশঙ্কা আমি করছি না, কারণ হচ্ছে ফলাফল কারণ যখন ইতিমধ্যে স্পষ্ট- অনেক ধরনের হ্যাঁ, ফেসবুকে, না, সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ওই সোশ্যাল মিডিয়াতে না বলছে থাকাই ভালো। সোশ্যাল মিডিয়ার আলোচনার কোনো ওই অর্থে কোনো প্র্যাকটিক্যাল রাজনৈতিক ফিল্ডে ওটা কোনো গুরুত্ব নাই। কথা হচ্ছে যখন রেজাল্ট পরিষ্কার, দেশের মানুষ কিন্তু তার মতামত জানিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন বরং যে শক্তিগুলো আপনি বলছেন, সরকারের যে শক্তিগুলো, রাষ্ট্রের যে শক্তিগুলো, সেই শক্তিগুলো বরং আগ বাড়াইয়া যারা বিজয়ী হয়েছে তাদের হাতে চাটুকারিতা করার সুবিধার্থের জন্য, ভবিষ্যৎ নিজের জায়গা ঠিক করার জন্য সে বরং আগাইয়া দিবে যে স্যার আপনি নেন ক্ষমতা তাড়াতাড়ি। অতএব ওই সমস্যা হবে বলে আমি মোটেই মনে করছি না। তবে যারা যারা পরাজিত হবে তারা শিশির মনিরের মতো, তাদের প্রার্থী শিশির মনিরের মতো যদি মেনে নেওয়ার কালচারটা ডেভেলপ করে, এইটা হবে তাদের রাজনীতির আর একটা বিষয়, আর এক রকম বিষয়, সেইটা করবে তারা, আমি আশা করি। আর আমি সর্বশেষ জামাতের দাবি অনুযায়ী তারা আরো কয়েকটা আসনের দাবি করেছে যে তারা জিতেছে, সেগুলি হচ্ছে সাতক্ষীরার 4টা আসনই নাকি তারা জিতেছে, এটা দাবি করছে তারা। তাছাড়া সাতক্ষীরার 4টি আসনে, 4টি আসন, এছাড়া সিরাজগঞ্জ 4 নাম্বার আসন, যেটা রফিকুল ইসলাম খান শিবিরের আগে সভাপতি ছিল, দক্ষিণ জামাতের আমির, আলোচিত নেতা, তিনিও বিজয়ী হয়েছেন বলে দাবি করেছেন। সব মিলিয়ে তারা এই 18টার মতো আসনে তাদের জোট এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন বলে দাবি করছে জামাত। এটা আমার তথ্য না, তাদের তথ্য। আর বিএনপির এ পর্যন্ত নিশ্চিত করা আসনের সংখ্যা 40-এর কাছাকাছি।
40-এর কাছাকাছি, তার মানে অর্ধেক অবস্থানে আছে। রনি ভাই, আপনার কাছে একটু যেতে চাই যে নিশ্চয়ই দীর্ঘদিনের একটা অপেক্ষা, মানুষ ভালো শাসন, একটু শান্তিতে বসবাস করতে চায়, যারাই নির্বাচিত হোক, সেটা যারাই হোক, জনগণের ভোটেই হচ্ছে, এটা তো প্রমাণিত। স- সেই জন্য তাদের উদ্দেশ্যে আপনি তো দীর্ঘদিন ধরে আহ এই সুশাসনের পক্ষে কথা বলে আসছেন, এখন এই সময় এসে আপনি আসলে কি বলবেন তাদের উদ্দেশ্যে? না, এটাই তো আপনার ধরেন এখানে বাংলাদেশে রাজনীতির যে ফ্যাসিবাদী কাঠামো, এই কাঠামোকে যারা নিজেরা দখল করতে চায়, হ্যাঁ, দখল করে এটাকে জুলাই গণঅভ্যুত্থানে বৈধতা দিতে চায়, তারা এখানে অ্যাক্টিভলি রাজনীতি করতেছে। ফলে এখানে রাজনৈতিক শক্তির গণতান্ত্রিক রূপান্তর হইতে হবে। রাজনৈতিক শক্তির যদি গণতান্ত্রিক রূপান্তর না হয়, তাহলে কিন্তু আমরা এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাবো না, নাগরিক অধিকার ভিত্তিক বাংলাদেশ পাবো না। ফলে এই জন্য আমি পুরানা কথা যেটা বলি সেটাই বলবো যে টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। ফলে টলারেন্সির কালচার ডেভেলপ করতে হবে, মানুষের মর্যাদাবোধ ফেরত নিতে হবে, হ্যাঁ, ফেরত আনতে হবে, এবং ক্যাডার ভিত্তিক নিজের মতাদর্শের লোক গুরুত্বপূর্ণ, মেধাবী, এই চিন্তাবাদ দিতে হবে, যে কোনো নাগরিককে গুরুত্ব দিতে হবে। বারবার বলা হচ্ছিল বিএনপি যদি এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে কোনো সমস্যা নেই, নির্বাচিত সংখ্যাগরিষ্ঠতা হয়, পাইলেও তাইলে 300 আসন ফ্যাসিবাদ- পাইলেও কোনো সমস্যা নাই। ফ্যা- কারণ এটা আমি এই প্রশ্ন ছোটবেলা থেকে ফেস করতেছি, উত্তর জানা, এই জন্য বললা দিই। বিএনপির রাজনীতিটা হলো ডেমোক্রেটিক। জনগণ যদি তাকে নির্বাচিত করে, সে জনগণের কাছে অ্যাকাউন্টেবল থাকবে। সেটা 3 আসনে করুক, 300 আসনে করুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এগুলো বুলশিট কথাবার্তা। আমরা আবার একটু আমাদের সাথে যুক্ত আছেন, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা আমরা আরো আমরা আরো আরো জাস্ট দুই একটা জেলার আহ, আমরা আমরা চেষ্টা করব। মীর মোহাম্মদ ফারুক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? মীর মোহাম্মদ মীর মোহাম্মদ ফারুক ভাই, আপনি গাজীপুরের পরিস্থিতি একটু আমাদেরকে জানাবেন। আপনার ভিডিওটা অফ করা আছে, আপনি একটু ভিডিওটা অন করবেন প্লিজ। আচ্ছা, আমরা চেষ্টা করলাম আমাদের বিভিন্ন জেলার যারা বাংলা ভিশনের সহকর্মী হিসেবে যুক্ত ছিলেন, তাদের কাছ থেকে আমরা সেই জেলাগুলোর পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ আপডেট সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। কিন্তু আর এখানে আলোচনা করলাম যে এখন সর্বশেষ আমাদের ভোট গণনা চলছে, কতগুলো কেন্দ্র অফিসিয়ালি আনঅফিসিয়ালি বিভিন্নভাবে আমরা দর্শকদেরকে জানিয়েছি। সর্বোপরি এখন রাজনৈতিক দল এবং ভোটার, তাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে মানে কি বলবেন যে আসলে দীর্ঘদিনের অপেক্ষার প্রহর শেষ হয়েছে, এটা যদিও এর আগে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন ঈদ মোবারক। না, ডেফিনেটলি একটা ভোটাধিকার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ হলো এখানে আপনার ধরেন যে কোন দলগুলো জনগণের সাথে যে ইস্তেহার, হ্যাঁ, ধরে আলাপ করতে হবে যে আমরা আপনাদের রাজনৈতিক ইস্তেহারটা কেন নিয়ে আমরা আলাপ করবো, এরপরের থেকে ইস্তেহার ধরে ধরে আমরা হিসাব নিব যে ইস্তেহার আপনার কিন্তু এই বিষয়ে এই প্রতিশ্রুতি ছিল, এই বিষয়ে আপনি এই কমিটমেন্ট করেছেন, কিন্তু এখন আপনি করছেন এটা, হ্যাঁ। সো আমরা এরপরে থেকে কিন্তু ইস্তেহার হাতে নিয়ে টেলিভিশন গুলোতে মুভ করবো। আমরা শুধু তো জাতীয় নির্বাচন নিয়ে আলাপ করলাম, একই সাথে গণভোটও হয়েছে। গণভোট এটা পাস করুক ফেল করুক, হা না ভোট, তাতে কিছু আসা যায় না, কারণ এটা সমস্ত দল অঙ্গীকার করেছে, এটা বাস্তবায়ন করবে, স্বাক্ষর করবে। হা না ভোট যার জনসম্পৃক্ততার জন্য নেওয়া হয়েছে, ওকে ফাইন, বাট এটা তেমন কোনো ইমপ্লিকেশন আমি দেখি না। আমি আগের থেকে বলতেছি এটা কোনো দরকারই ছিল না, তারপরে তাদের অনেক শখ করছে, ভালো কথা। এটা যতখানি ইনকর্পোরেট করা দরকার ইনকর্পোরেট করবে। সংস্কার শুধু না, পুনর্গঠন লাগবে বাংলাদেশে। জি, ধন্যবাদ আপনাকে। আমি ভাই আপনার কাছে একটু জাস্ট আমরা শেষ করে দিব, তার আগে এখন যারা বিরোধী দল হিসেবে আসবেন তাদেরও তো মানে অনেক দায়িত্ব থাকে। তাদের একমাত্র দায়িত্ব হলো আওয়ামী লীগের মতো আচরণ না করা, আর কোনো দায়িত্ব দরকার নেই। যদি শুধু আওয়ামী লীগের মতো আচরণ না করে, তাইলেই মানুষ তাদের প্রতি খুশি থাকবে। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা দেখেছি বাংলাদেশের ওই যে ইতিহাস, সেই ইতিহাসে যে দলই বড় মেজরিটি নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, পরবর্তীতে তাদের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা আমরা দেখেছি। সেটা যে দলই হোক, বিএনপি, আওয়ামী লীগ, যে যখন জাতীয়বাদী যে যখন ক্ষমতায় ছিল, আমরা একটা চেক অ্যান্ড ব্যালেন্স চাই, যাতে একটা শক্তিশালী বিরোধী দল যাতে সরকারে যারা থাকবে তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে, প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে, এবং যদি সম্ভব হয়, আমরা তো ব্রিটিশ গণতন্ত্র ফলো করি, পার্লামেন্টারি সিস্টেম, সেই তার মতো শ্যাডো মিনিস্ট্রিয়াল সিস্টেম যদি এখানে চালু করা যায়, সেটা কার্যকরভাবে যদি করা যায়, তাহলে সেটা ভালো হবে।
আমরা সেই প্রত্যাশা করছি যে নতুন বাংলাদেশে আমরা সেরকম একটা অ্যাকাউন্টেবল সরকার দেখতে পাবো, সেই প্রত্যাশা আমরা করছি। আমরাও সেই প্রত্যাশা করছি নতুন বাংলাদেশের অ্যাকাউন্টেবল সরকার, অ্যাকাউন্টেবল বিরোধী দল আসবে। ধন্যবাদ, আপনারা এখানে অনেকক্ষণ সময় দিয়েছেন। দায়িত্বশীল বিরোধী দল, দায়িত্বশীল বিরোধী দল। অ্যাকাউন্টেবল সরকার, দায়িত্বশীল বিরোধী দল। ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের সাথে। অনলাইনে যারা যুক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদের ধন্যবাদ কি জানাচ্ছি অবস্থা ভাই? এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।